যারা এখনো অবধি জয়েন করেছেন এবং যারা এরপরে আবার জয়েন করবেন, সবাইকেই সাহিত্যিকার তরফ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের এই সাহিত্যিকার পাঠচক্রের যে আয়োজন করা হয়েছে, আজকে তার প্রথম দিন। আজকের বক্তা শ্রী অসীম চট্টরাজ, উনি বলবেন বাংলায় রাজনৈতিক নাটক এবং নাটকের রাজনীতি বিষয়। আচ্ছা, আমি শ্রোতাদের সবার কাছে অনুরোধ করছি যে তারা যদি মাইক্রোফোনগুলিকে একটু অফ করে রাখেন তাহলে সুবিধা হয় সবারই। অসীম চট্টরাজ দীর্ঘদিন সাহিত্যিকার সদস্য, দীর্ঘদিন ধরে আছেন সাহিত্যিকার সঙ্গে, বর্তমানে সাহিত্যিকার সম্পাদক। এছাড়াও ব্যক্তিগতভাবে অসীম চট্টরাজ একজন নাটককার এবং অধ্যাপক, দীর্ঘদিনের অভিনেতা, পরিচালক। তো আমি আর খুব একটা সময় নষ্ট করব না, অসীম চট্টরাজকে অনুরোধ করছি যে আপনি আপনার বক্তব্য রাখুন আমাদের সামনে। আমরা শুনতে খুব আগ্রহী। ধন্যবাদ। যারা জয়েন করেছো এবং করেছেন তাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। পাপাই আমাকে প্রধানত বলেছিল যে এখানে ছোটরা থাকবে, অতএব সেইভাবেই পুরো বিষয়টাকে বাঁধা। এখন ছোটরা মানেই যে তারা মনের দিক থেকেও মানে বা অভিজ্ঞতার দিক থেকেও সবাই ছোট তা নয়। যাই হোক, তবুও আমি ধরে নিচ্ছি যে এটা প্রধানত ছোটদের জন্যই আমি তৈরি করেছি। যারা ছোটরা শুনছে এবং বড়রা শুনছেন তাদের সকলকে আগে এই কথাটি জানিয়ে আমি শুরু করছি। প্রথম যখন পাপাই আমাকে বলে যে একটা কিছু বলতে হবে, তো আমি খুবই সমস্যায় পড়েছিলাম যে কি নিয়ে বলবো। তারপর যাই হোক, পাপাইয়ের সঙ্গে আলোচনা করে একটা বিষয় স্থির হয়েছে যে রাজনৈতিক নাটক এবং নাটকে রাজনীতি, দুটো অংশ এই আলোচনাটার। রাজনৈতিক নাটক বললে একটা বোঝা যায় যে কাকে রাজনৈতিক নাটক বলবো। রাজনৈতিক নাটক বলতে কি কোনো একটা বিশেষ ধরনের নাটককে বোঝায় নাকি সেখানেও অনেক ভাগ ইত্যাদি আছে, এসব নিয়ে আলোচনা। আর নাটকের রাজনীতি ক্ষেত্রে বিষয়টা একটু সংবেদনশীল এই কারণেই যে যারা শুধু রাজনীতি করছেন, নাটক করছেন না, তাদের সঙ্গে যারা নাটকের মধ্যে দিয়ে রাজনীতি করছেন বা রাজনৈতিক নাটক করছেন, খুব সচেতনভাবে রাজনৈতিক নাটক করছেন একটি বিশেষ রাষ্ট্রনীতির বিরুদ্ধে, এবং সেই রাষ্ট্রনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে অন্য একটা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে অন্য একটি ব্যবস্থাকে নিয়ে আসার যে আন্দোলন করছেন, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করছে তাদের পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটা, সেই রসায়নটাও খুব জটিল। সেটা খুব তার মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব, তর্ক বিতর্ক ইত্যাদি আছে। আমার দ্বিতীয় অংশটা হবে সেই বিষয়টা নিয়ে। প্রধানত আমার বক্তব্য বাংলা থিয়েটারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমরা আলোচনার সুবিধার জন্যে খুব সংক্ষেপে একটু সারা বিশ্বের রাজনৈতিক নাটক ইত্যাদি নিয়ে একটু আলোচনা করব। তার কারণ বাংলার রাজনৈতিক নাটকের ক্ষেত্রে সারা বিশ্বের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, সারা বিশ্বে রাজনৈতিক নাটক বলতে কি যা বোঝায় তার প্রভাব ছিল, খুব ঘনিষ্ঠভাবেই ছিল। তো সেই কারণেই একটু বুঝে নেওয়াটা দরকার যে সারা বিশ্বে রাজনৈতিক নাটক বলতে কি বোঝায় এবং বাংলায় রাজনৈতিক নাটক
যে আমরা পাচ্ছি সেটা কি ধরনের নাটক ইত্যাদি। তো প্রথম একটা বিষয় বলে নেওয়া দরকার যে আমরা যারা রাজনৈতিক নাটক এই যে বিষয়টাতে বিশ্বাস করি, তারা একটা কথাও বিশ্বাস করি, সেটা হচ্ছে সামাজিক মানেই রাজনৈতিক। আমরা একটি রাজনৈতিক সমাজে বাস করি, তাই এই সমাজ যে জনগণকে নিয়ে বা যে মানুষদের নিয়ে তৈরি হচ্ছে, সেই মানুষও আসলে রাজনৈতিক মানুষ। এই দুটো কথা আমরা বিশ্বাস করি, আমরা যারা রাজনৈতিক নাটকে বিশ্বাস করি তারা এই দুটো কথা বিশ্বাস করি। কিন্তু এমন অনেক নাটককারকে আমরা দেখেছি যারা হয়তো খুব সচেতনভাবে এই জিনিসটাতে বিশ্বাস করেননি বা এই জিনিসটা নিয়ে ভাবেননি কখনো। তাদের কাছে সমাজে যে সমস্ত অন্যায় অত্যাচার দেখছেন তার বিরুদ্ধে মনে হয়েছে কথা বলা দরকার। যে সময়টায় আছেন সেই সময়ে মানুষের উপর যে অন্যায়, যে যে অত্যাচারের সমস্ত নেমে আসছে, তার বিরুদ্ধে কথা বলা দরকার, এইটুকু ভেবেই তারা লিখেছেন। তারা রাজনৈতিক নাটক লিখেছেন, রাজনৈতিক নাটক করেছেন, এবং তারা যে খুব সমাজকে পরিবর্তন করার একটা সচেতন মানসিকতা নিয়ে করেছেন তা নয়। কিন্তু তাদের নাটকেও যদি আমরা একটু খনন কার্য চালাই, যদি একটু দেখি, তাহলে দেখা যাবে যে যারা এটাতে খুব সচেতনভাবে বিশ্বাস করছেন না বা এটা নিয়ে ভাবছেন না, ভাবার মতো পরিস্থিতিতেই তারা ছিলেন না হয়তো এটা নিয়ে, তাদের নাটকও কি অনেক সময় রাজনৈতিক নাটক নয়? এক্ষেত্রে আমি একজনের উদাহরণ দেব, আরো অনেক উদাহরণ সারা বিশ্ব জুড়ে দেওয়া যায়, কিন্তু একজনের উদাহরণ দেব। সেটা হচ্ছে, আমি যদি অ্যারিস্টোফেনিসের কথা দেখি, আমি যদি তার নাটক পড়ি, তার আগে অন্যান্য যে গ্রিসের যে নাট্যকাররা নাটক লিখেছেন, তাদের নাটকেও রাজনীতি আছে। তাদের নাটকেও রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ব্যক্তি মানুষের ইচ্ছাকে, কিভাবে ব্যক্তি মানুষের স্বাধীনতাকে খর্ব করছে, এসব আছে। অ্যারিস্টোফেনিসের সময় আমরা যেটা দেখলাম, যে কারণে অ্যারিস্টোফেনিসকে ধরছি, তার কারণ তিনি প্রধানত কমেডি নাটক লিখেছেন, তিনি স্যাটায়ারিস্ট সেই অর্থে। তখন গ্রিসের যে অবস্থা, ৩০ বছর ধরে এথেন্সের যে অবস্থা, ৩০ বছর ধরে যুদ্ধ চলছে, এথেন্সের যে ডেমোক্রেসি নিয়ে, অভিজাতদের যে ডেমোক্রেসি, প্রধানত অভিজাতদের ডেমোক্রেসির যে কঙ্কালসার চেহারা, সেই চেহারাটা বেরিয়ে এসেছে। এবং অ্যারিস্টোফেনিসের নাটকে তার কিন্তু একটা, সেটাগুলোকে নিয়ে একটা ব্যঙ্গ বিদ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এরকম আরো অনেক নাট্যকার, আমরা যদি বাংলায় চলে আসি, আমরা যদি নীলদর্পণ দেখি, বা আমরা যদি আরেকটু অন্যরকম ভাবে দেখি, যে রামনারায়ণ তর্করত্ন তিনি যে নাটক লিখছেন, সেই নাটক কুলীন কুল সর্বস্ব, যে নাটক, যে কৌলিন্য প্রথার বিরুদ্ধে নাটক লিখছেন, সেই নাটকেও তিনি সামাজিক একটা সমস্যার কথা বলছেন। নীলদর্পণেও একটা সামাজিক সমস্যার কথা বলা হচ্ছে। কিন্তু এই নাটকগুলোর ক্ষেত্রে একটা বিষয় আমরা বলতে পারি যে এই নাটকগুলো খুব সচেতনভাবে রাজনৈতিক নাটক নয়। যদিও নীলদর্পণ নাটকের যে প্রভাব, সেই প্রভাবের ফলে যে নীল নীলকর নীল চাষ যে বন্ধ হলো, সেটাকে আমরা একটা রাজনৈতিক একটা
সিদ্ধান্ত বলতে পারি। কিন্তু নীলদর্পণ যখন তিনি লিখেছেন তখন খুব একটা বড় রাজনৈতিক আহ, আন্দোলন করছেন এরকম ভাবে লেখেননি। তিনি পোস্ট অফিসে কাজ করতেন, গ্রামে গ্রামে দেখেছেন কি অবস্থায় রয়েছে নীল চাষিরা, এবং তার মনে হয়েছে তার বিবেকের তাড়নায় তিনি এটা লিখেছেন। কুলিনকুল সর্বোচ্চ সম্পর্ক তাই বলতে পারি আমরা। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এইখানে যে সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহটা দেখছি, আজকের যুগে দাঁড়িয়ে সেটাকে আমরা রাজনৈতিক নাটক হয়তো বলবো না, আজকে আর দাঁড়িয়ে আমরা রাজনৈতিক নাটক বলতে যা বুঝি সেটা বলবো না। কিন্তু এই ধারাবাহিকতার একটা খুব বড় জায়গা আছে পরবর্তীকালে। আমরা যখন ভাবি এবং আমরা যখন আবার অতীতটাকে দেখি, তখন আমরা বুঝতে পারি যে এই যে প্রচেষ্টাগুলো, এই প্রচেষ্টাগুলোর মধ্যে একটা খুব বড় উত্তরাধিকার আমাদের মধ্যে রয়েছে। আমরা যারা এখন খুব সচেতনভাবে রাজনীতিতে বিশ্বাস করে, রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে নাটক করছি, তা আমরা আমরা এই এই ধরনের নাটকগুলোর কাছ থেকেও কিন্তু ঋণী। তো এই 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 ধরনের একটা জায়গা থেকে আমরা বলতে পারি যে বাংলা নাটক প্রথম থেকেই কিন্তু খুব সমাজ সচেতন। সেইভাবে আমরা যদি রাজনীতি সচেতনতার কথা এখন যেভাবে ভাবে সেভাবে নাও ভাবি, কিন্তু সমাজ সচেতন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই যে বিষয়টা, এরই উত্তরাধিকার বহন করে আমরা যদি আজকের রাজনৈতিক নাটকে আসি, বা আমরা বলবো আরেকটু আগে থাকতে, যখন থেকে সচেতন একটি রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা নাটক বিকশিত হচ্ছে, এবং বাংলা নাটকের যে প্রাচীন ধারাটা, যে সাধারণ রঙ্গালয়ের ধারাটা, সেই ধারাটা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে এবং নতুন একটা গণনাট্য সংঘ হোক, লেখক শিল্পী সংঘ হোক, একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন রাজনৈতিক আন্দোলন এবং পাশাপাশি তার সঙ্গে একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠছে, যে সময়টা ধরে সারা বিশ্বের যে কমিউনিস্ট আন্দোলন, রাশিয়ার প্রভাব, এই সবের মধ্যে দিয়ে যেটা গড়ে উঠছে, সেই ধরনের রাজনৈতিক যে নাটক, সেই নাটকে আমরা প্রধানত দুটো ধারা দেখতে পাই। খুব স্থূলভাবে যদি এটাকে বিচার করা যায়, তাহলে দুটো ধারা আমরা দেখতে পাই। একটা হচ্ছে পুরোপুরি প্রোপাগান্ডা, আর একটা হচ্ছে রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করে নাট্যচর্চা। এই যে রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করে নাট্যচর্চা যারা করছেন, আর প্রোপাগান্ডার জন্য যারা নাট্যচর্চা করছেন, দুজনেই রাজনৈতিক নাটকই করছেন, কিন্তু তাদের ধ্যান ধারণার মধ্যে কোথাও একটা বদল ঘটে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে যেটা আমরা দেখব যে একটা খুব বড় বদল ঘটছে। তো এই যে প্রোপাগান্ডা ধর্মী নাটকের কথা আমরা বলছি, যেটার একটা বিশ্বের দিকে, গোটা বিশ্বের দিকে তাকালে, আমরা রাশিয়ার দিকে যদি তাকাই, সে সময় এই অ্যাজিভ প্রপ, হ্যাঁ, অ্যাজিটেশন এবং প্রোপাগান্ডা, এ দুটো মিলিয়ে একটা ধারা। হ্যাঁ, যে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, এবং শুধু প্রতিবাদ করছি না, আমরা প্রোপাগান্ডা করছি। যে প্রোপাগান্ডার দিকে বেশি জোর দেওয়া, এইটা নাটকের একটা ধরন তৈরি করছে, এবং এই ধরনও কিন্তু বয়ে আসছে, চলে আসছে। এই নাটকের ধরন আমরা যেমন রাশিয়াতে দেখছি, তেমনি আমরা আমেরিকাতেও দেখছি, যে গেরিলা থিয়েটার বলা হচ্ছে। লস অ্যাঞ্জেলসে একটা মাইম ট্রুপ আছে, তারা এক ধরনের নাটক শুরু করছেন যে গেরিলা থিয়েটার বলে। সেই গেরিলা থিয়েটারের যিনি প্রধান রূপকার ছিলেন, আর তারপরে অন্যান্য অনেক ছোট ছোট দল ছিল, যারা যেমন ব্রেড অ্যান্ড পাপেট বলে একটা দল ছিল, এরকম অনেক ছোট ছোট দল, তারাও এই ধরনের নাটক করেছেন। তবে তাত্ত্বিক বুনিয়াদটা তৈরি করেছিলেন আর জে ডেভিড। তিনি কি বলছেন, এটা যদি একটু তিনি খুব খুব সংক্ষেপে দু চার লাইনে
যেটা বলছেন সেইটা আমরা গ্রহণ করতে পারি রাজনৈতিক নাটকের, এই প্রোপাগান্ডাধর্মী রাজনৈতিক নাটকের যে ধরন, তার যে সূত্র হিসেবে আমরা সেটাকে গ্রহণ করতে পারি। তিনি বলছেন, আমি একটু পড়ি ওটা, যে guerrilla theatre is a socially and politically active public performances in which actors use satire, improvisation, and a drama to descript cultural norms. To disrupt cultural norms. অর্থাৎ এই যে কথাটা তিনি বলছেন, এই যে বিশেষ করে এই জায়গাটা, যে টু ডিসরাপ্ট কালচারাল নর্মস, এই কথাটা, এবং এই প্রসঙ্গে তিনি বলছেন একটা কাউন্টার কালচারের কথা। এই যে কাউন্টার কালচারের কথাটা যখনই আসছে, তখন এটা কিন্তু আর কেবলমাত্র রাজনৈতিক বিষয়ের মধ্যে, যে আমরা রাজনৈতিক বিষয় নিয়ে নাটক করছি, শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আর একটা কথা আসছে এখানে, যে আমরা যেভাবে নাটক করছি সেটা প্রচলিত বুর্জোয়া সমাজ আমাদেরকে নাটকের বলতে যা বোঝায়, থিয়েটার বলতে, এখানে থিয়েটার অর্থে বলছি আমি, থিয়েটার বলতে যা বোঝায়, এবং সেটাকেই একটা শিল্পসম্মত সংস্কৃতি বলে প্রচার করার চেষ্টা করে, আমরা তার একটা কাউন্টার তৈরি করছি। অর্থাৎ এটা শুধুমাত্র কন্টেন্ট নয়, এটা ফর্মের দিক থেকেও আমরা এটাকে কাউন্টার করছি। এবং কাউন্টার কালচারের কথা তিনি পুরো বিষয়টা নিয়ে বলছেন। আমরা যদি ওই অ্যাজিপ্রপের দিকেও যাই, সেখানেও দেখবো যে একটা ট্রেনের মধ্যে দিয়ে পুরো প্রোপাগান্ডাটা চালানো হতো সাধারণ মানুষ এবং কৃষকের মধ্যে, এবং মায়াকোভস্কির মতো লেখক, কবি এবং নাটককার তারা এর সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও আর একটা কাউন্টার যে কালচার, সেই কাউন্টার কালচার আমরা আমেরিকাতে দেখেছি, যেটাকে বলা হচ্ছে যে ওই হার্লেম রেনেসাঁ বলে, যেটা ম্যানহাটন থেকে একটা আফ্রো আমেরিকানদের যে একটা নিজস্ব সাংস্কৃতিক ধারা তারা আলাদা করে তৈরি করবার চেষ্টা করছে, একটা কাউন্টার কালচার হিসেবে তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ এই কাউন্টার কালচার কথাটা, এইটা কিন্তু রয়েছেই। এটা শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক প্রোপাগান্ডা নয়, এটা একটা সামগ্রিকভাবে কাউন্টার কালচার, যেটা যে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা কথা বলছি, সেই রাজনৈতিক ব্যবস্থা সংস্কৃতি বলতে যা বোঝায় আমরা তারও বিরোধিতা করছি। আমরা শুধু সেই রাজনৈতিক ব্যবস্থার অর্থনৈতিক দিকটার বিরোধিতা করছি না, আমরা তার সাংস্কৃতিক দিকটারও বিরোধিতা, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক তিনটে দিকেরই আমরা বিরোধিতা করছি। তার ফলে যেটা হচ্ছে, যে নতুন নতুন ফর্ম তৈরি হচ্ছে। এইটা খুব জরুরি বিষয়, যে থিয়েটার করব, যে তার একটা ফর্ম তৈরি হচ্ছে। যেমন আমরা অ্যাজিপ্রপের কথা বললাম, সেখানে ওই ট্রেনের মধ্যে দিয়ে গিয়ে নাটক করা হতো, তেমনি আবার এই যে গেরিলা থিয়েটারের কথা বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে তারা হঠাৎ করেই রাস্তায় নেমে তারা একটা কিছু ইম্প্রোভাইজ করছে। এমনও হয়েছে যে তারা একদম সেনাবাহিনী বা পুলিশের পোশাক পরে, হাতে ওই সমস্ত বন্দুক টন্দুক নিয়ে, কৃত্রিম বন্দুক টন্দুক নিয়ে, খেলনা বন্দুক নিয়ে, কিন্তু একই রকম দেখতে খেলনা বন্দুক নিয়ে তারা রাস্তায় নেমে পড়ছে এবং মানুষজনকে ভয় দেখাচ্ছে, এবং তারপরে বলছে যে এইটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা তোমাদেরকে এইভাবেই ভয় দেখায়। কখনো কখনো আবার তারা যেটা করছে, তারা খাবার বিলি করছে, ওই নাটক করতে করতে খাবার বিলি করছে। বলছে যে আসলে আমাদের এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদেরকে এইভাবেই খাদ্য থেকে বঞ্চিত করে। এই ধরনের বিভিন্ন ফর্ম তৈরি হচ্ছে, এই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। একটা বিষয় এখানে একটা বলে রাখাটা খুব জরুরি, যে এক এক ধরনের রাজনৈতিক অবস্থা ফর্মকে বদলে দেওয়ার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা
গ্রহণ করে, সেটার একটা বড় নিদর্শন হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। অ্যাবসার্ড ড্রামার ফর্মটা আলাদা। আমি এক্ষেত্রে আমি একটু নাটককারদের কথাই বলবো, কারণ প্রথমত যারা নাটক লিখছেন তারাই কিন্তু প্রথম ফর্মটা ভাঙছেন, তারপর সেগুলো মঞ্চে যাচ্ছে, মঞ্চে তাদের মতো করে নাটকটা হচ্ছে। এবং এটা কেন হচ্ছে, কেন এতদিন ধরে প্রচলিত যে ভাষা, নাটকের যে প্রচলিত ভাষা, সেই ভাষা তারা কেন ব্যবহার করছেন না? এতদিন ধরে নাটক লেখার ক্ষেত্রে, নাট্য সাহিত্যের ক্ষেত্রে যে প্রচলিত ফর্ম, সেই ফর্ম তারা কেন ব্যবহার করছেন না? এইটার পেছনে একটা বড় রাজনীতি আছে। রাজনীতিটা এটাই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুটো বিশ্বযুদ্ধের ক্ষেত্রে যেটা তৈরি হলো সেটা হচ্ছে যে আদর্শ বা রেনেসার পরে যে একটা আশাবাদ তৈরি হয়েছিল ইউরোপে, সেটা পুরোপুরি ভেঙে গেল। এবং তারা দেখলেন যে ভাষার মধ্যে, তারা যেটা দেখলেন যে এতদিন ধরে তারা মনে করেছিলেন যে ভাষাটা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম, ল্যাঙ্গুয়েজ একটা কমিউনিকেশনের মাধ্যম। কিন্তু ক্রমশ তারা দেখলেন যে একটা 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 হলো পার্সন, একটা এই এরা 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 কথা বলে কমিউনিকেট করবার জন্য না, এরা কথা বলে নিজেকে প্রকাশ করবার জন্য না, এরা কথা বলে নিজেদেরকে গোপন করবার জন্য। এদের কাছে কথাটা হচ্ছে একটা রাজনৈতিক ছলচাতুরি। এই যে ধারণাটা তাদের তৈরি হলো, সেখান থেকেই তারা ল্যাঙ্গুয়েজের একটা অন্য প্যাটার্ন তৈরি করলো, যে তারা যে স্পষ্ট স্পষ্ট করে কথা বলে, পুরো পরিপূর্ণ বাক্যে কথা বলে, সেটা আসলে তাদের একটা ভণ্ডামো। তারা নিজেদেরকে লুকিয়ে রাখে এটার মধ্যে, এটার আড়ালে লুকিয়ে রাখে। তার ফলে তারা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় নাটক লিখব, তারা যেটাকে থিয়েটার বলে আমরা সেভাবে থিয়েটার করব না। এইখান থেকে কিন্তু ওই অ্যাবসার্ড ড্রামার যে নিজস্ব ফর্মটা, সেই ফর্মটা তৈরি হলো। তাদের সংলাপ লেখার যে নিজস্ব ধরন, সেই ধরনটা তৈরি হলো। তারা কিন্তু কেউ এটা বলছেন না সচেতনভাবে তারা খুব একটা রাজনৈতিক কাজ কিছু করছেন, কিন্তু পরোক্ষে কিভাবে একটা রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে ফর্মটাকে বদলে দেয়, সেটাও আমরা দেখতে পাচ্ছি এই অ্যাবসার্ড ড্রামার মধ্যে। এইটা হচ্ছে আমি যেখানে আবার যেটা নিয়ে বলছিলাম সেইখানেই আবার ফিরে যায়, যে প্রোপাগান্ডা ধর্মী নাটক। এখন এই প্রোপাগান্ডা ধর্মী নাটক একটা দিকে যেমন রয়েছে, এই প্রোপাগান্ডা ধর্মী নাটক আমরা বাংলা সাহিত্যে প্রচুর দেখেছি। গণনাট্য সংঘ যখন নাটক করছেন, নবান্ন থেকে শুরু করে তার যাত্রা শুরু হচ্ছে, এবং এই সময়ে গণনাট্য সংঘ প্রধানত একটি কমিউনিস্ট পার্টির রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসাবে, সাংস্কৃতিক সংগঠন হিসাবে কাজ করছে, এবং তার কাছে প্রোপাগান্ডাটা একটা খুব বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেই সময়। এবং সেইভাবেই তারা, সেই আদর্শ মেনেই তারা আসছেন এবং নাটক করছেন। এইটা আমরা দেখেছি। এবং গণনাট্য সংঘ এবং গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত অজস্র নাটকের দল, যারা বিভিন্ন জায়গায়, মফস্বলে, অনেকাংশে গ্রামে, বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে আছেন, প্রধানত একটা প্রোপাগান্ডা ধর্মী নাটকের জোয়ার। এবং অনেক ছোটখাটো দল, অনেক বড় দল, তারা সরাসরি এই রাজনৈতিক শাখা সংগঠনে, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এটা করল। কিন্তু যারা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ততখানি ছিলেন না, যেমন আমরা যদি উৎপল দত্তের কথা ধরি, তিনি প্রথম দিকে কিছুদিন গণনাট্যের সঙ্গে সঙ্গে ছিলেন, তারপর তিনি গণনাট্য সংঘ থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি নিজের মতো করে দল করেন। তিনিও কিন্তু প্রোপাগান্ডা ধর্মী নাটক করেছেন, তার নিজের মতো করে প্রোপাগান্ডা ধর্মী নাটক করেছেন। তিনি সরাসরি রাজনৈতিক সংগঠনের শাখা সংগঠন হিসেবে কাজ না করেও তিনি প্রোপাগান্ডা ধর্মী নাটক করেছেন। অনেক সময় নির্বাচনী প্রচারও করেছেন, নাটকের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারও করেছেন। এইটি যেমন একটা দিক আমরা দেখছি, এই প্রোপাগান্ডা ধর্মী নাটকের ক্ষেত্রে একটা দিক যেমন আমরা বাংলা নাটকে দেখছি, তেমনি অন্য আর একটা দিক যেটা হচ্ছে,
আমরা যদি প্রোপাগান্ডা ধর্মী নাটক ছেড়ে দ্বিতীয় পর্যায়ে আসি রাজনৈতিক নাটকের ক্ষেত্রে, সেটা হচ্ছে রাজনৈতিক দর্শনকে কেন্দ্র করে নাট্যচর্চা। সেখানে প্রোপাগান্ডাটা, সেখানে রাজনৈতিক দর্শনটা থাকছে, কিন্তু নাটকটাকে কেবলমাত্র প্রোপাগান্ডার হাতিয়ার করা হচ্ছে না। আমরা যদি একটু বাইরের দিকের নাটকের কথা ভাবি, একজন দুজনেরই কথা আমরা বলবো। যেমন আমরা যদি বেস্ট বা বেক্ট যাই হোক, যা উচ্চারণই হোক, তার কথা ভাবি, তিনি কিন্তু একটি রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে নাটক করছেন, কিন্তু তিনি একটা শিল্প দর্শন, একটা থিয়েটার দর্শন তৈরি করছেন। এই থিয়েটার দর্শন তৈরি করছেন, সেখানেও কিন্তু একটা কাউন্টার কালচারের কথা আসছে। সেখানে তিনি যে এলিয়েনেশনের কথাটা বলছেন, এলিয়েনেশনের কথাটা হচ্ছে যে আমরা থিয়েটার করি লোকজনকে হিপনোটাইজ করবার জন্য, যে না অভিনয় দিয়ে, মঞ্চ দিয়ে, কম্পোজিশন দিয়ে, আলো দিয়ে হিপনোটাইজ করবার জন্য নয়। আমরা তারা যেন ভাবেন, তারা যেন নাটক দেখে ভাবেন, সেই দূরত্বটা যেন থাকে, তারা যেন নিজেদেরকে এলিয়েনেট করতে পারেন, হারিয়ে না যান নাটকের সংলাপে, বা নাটক যে অভিনয় করছেন সেই অভিনয়ের, তারা যেন হারিয়ে না যান, তারা যেন বিহ্বল না হয়ে যান, তারা যেন নিজেদেরকে তাদের বুদ্ধিমত্তা দিয়ে নিজেদেরকে সরিয়ে রাখেন এবং ব্যাখ্যা করেন। এটার সঙ্গে তিনি এপিককে জুড়ছেন। এপিকে যেরকম বলা হয় যে এপিকে কথক শুধুমাত্র চরিত্রের অভিনয় করে না, কথক চরিত্রকে ব্যাখ্যাও করে। এইভাবে একই সঙ্গে নাটক দেখা এবং ব্যাখ্যা করা, যে তুমি কোন সমাজে আছো, সেই সমাজ তোমাকে কিভাবে তোমার নিজের ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা বা সামাজিক যে তোমার অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করছে। এবং অবশ্যই সেখানে তার সবচেয়ে বড় লড়াইটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। 33 সালেই তাকে তো দেশ ছাড়া হতে হয়েছিল, তারপরে তিনি আবার ফিরে আসেন। এই এই একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে প্রোপাগান্ডা নয়, আসলে রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে একটা নতুন থিয়েটারের দর্শন তৈরি করে। ব্রাজিলে আমরা যেটা দেখছি যে থিয়েটার অফ অপ্রেস বলে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে। ভদ্রলোকের নাম বোধহয় আগস্ত বলো, এরকম একটা কিছু নাম মনে পড়ছে না। যাই হোক, এইভাবে তারা কিন্তু রাজনৈতিক, তারা কিন্তু কেবলমাত্র প্রোপাগান্ডার মধ্যে থাকছে, তারা একটা রাজনৈতিক দর্শনকে এগিয়ে নিয়ে যেতে একটা কাউন্টার যে থিয়েটার দর্শন, সে থিয়েটার দর্শন তৈরি করছেন, এবং তার মধ্যে দিয়ে তারা থিয়েটার নামক যে শিল্প মাধ্যমটি, সেই শিল্প মাধ্যমটিরই তারা চর্চা করছে। এই 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 এরকম একটা দিক রয়েছে। অর্থাৎ রাজনৈতিক নাটক কিভাবে প্রকাশ হবে তার কোনো সুনির্দিষ্ট জায়গা নেই। সেখানে আমাদের দেশের সর্দার হাসমিও আছেন, তেমনি বিজন ভট্টাচার্যও আছে। দুজনেই আছে, দুজনে কিন্তু একই রকম ভাবে দুজনের রাজনৈতিক দর্শন অত্যন্ত কাছাকাছি হওয়া সত্ত্বেও তারা একই রকম ভাবে থিয়েটার করেন। কিন্তু বাদল সরকার আছেন, তিনিও এক ধরনের থার্ড থিয়েটারের মধ্যে এক ধরনের রাজনৈতিক চিন্তা চেতনার কথা বলেছেন। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু রাজনৈতিক নাটকের বিভিন্ন পথ আমাদের সামনে খুলে দিচ্ছে, সারা বিশ্বে খুলে দিচ্ছে, পশ্চিমবঙ্গেও খুলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষভাবে আমরা দেখব যে যেভাবে প্রোপাগান্ডাধর্মী নাটকের মধ্যে দিয়ে রাজনৈতিক নাটক এগোতে শুরু করেছিল, সেটা কিন্তু ধীরে ধীরে দ্বিতীয় পর্যায়ে আসছে, যে শুধু প্রোপাগান্ডা নয়, একটা রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে একটা নতুন থিয়েটার দর্শন তৈরি করা, একটা নতুন ফর্ম তৈরি করা, একটা নতুন নাটকে, নতুন ধরনের নাটকের চর্চা করা, শুধু প্রোপাগান্ডার মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। উৎপল দত্ত নিজে কখনো কমিউনিস্ট পার্টি মেম্বার ছিলেন না। তিনি কিছুদিন গণনাট্য সংঘ করে তারপরে তিনি সেখান থেকে সরে যান, এবং
তার মনে হয় যে না, তিনি যেভাবে রাজনৈতিক নাটক বলতে যাব সেটা ঠিক হচ্ছে না, কিন্তু তিনি কোনো তর্ক বিতর্কে যান না, কিন্তু তিনি তার নিজের মতো করে রাজনৈতিক নাটক করতে থাকেন। এইখানে আসছে আমাদের দ্বিতীয় প্রশ্নটা, যে নাটকের রাজনীতি। এই জায়গাতে আমরা দুজনের কথা বিশেষভাবে বলব, তার কারণ এই দুজনই ওই যেটা বলেছিলাম যে কমিউনিস্ট পার্টির শাখা সংগঠন হিসাবে গণনাট্য সংঘ সঙ্গে যুক্ত থেকেও করেছেন, তারা নিজেরা কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসেন। কিন্তু তারা কিন্তু ওই উৎপল দত্তের মতো ওই আচ্ছা এড়িয়ে চলে গেলাম বলে বেরিয়ে আসেন না। তারা দুজনে কিন্তু একটা তাত্ত্বিক বিতর্ক শুরু করেন এই রাজনৈতিক কমিউনিস্ট পার্টির সঙ্গে। একটা বিতর্ক শুরু করেন, তাত্ত্বিক বিতর্ক, এবং দুজনে খুব সক্রিয়ভাবে এই তাত্ত্বিক বিতর্কটা করে তারপর তারা মানে বিজন ভট্টাচার্য সরে যান আর ঋত্বিক ঘটককে সরিয়ে দেওয়া হয়, খুব ভদ্রভাবে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই তাত্ত্বিক বিতর্কটা কি? এইখানে আসছে ওই দলীয় রাজনৈতিক সংগঠন আর কালচার, থিয়েটার, কালচার হিসেবে থিয়েটার, এই দুয়ের মধ্যে দ্বন্দ্বটা কোথায়? একটা জায়গা হচ্ছে আশু প্রয়োজন, যে এই মুহূর্তে আমার ইস্যুগুলো এই তার একটা প্রোপাগান্ডা করতে হবে, অতএব এই রাজনৈতিক কর্মীরা আমাদের দলের সঙ্গে আছেন, তাদেরকে গিয়ে প্রোপাগান্ডাটা করতে হবে। এ বিষয়ে একটা খুব সুন্দর কথা বলেছেন খালেদ চৌধুরী, একটা গল্প বলেছেন খালেদ চৌধুরী, সেটা দ্বন্দ্বটা কোথায় লেগে গেল সেইটা একটু বোঝবার জন্য এই গল্পটা বলা দরকার। সেটা একটা জায়গায় তারা গান গাইতে যাবেন, গান গাইতে গেছেন, সেখানে গ্রামে একটা ধুয়ো ছিল যে ও শ্রমিক ভাই, ঠিক আছে ও শ্রমিক ভাই হিসেবে গানটা গাওয়া হবে, ও শ্রমিক ভাই। তারপরে সেখানে যাওয়ার পর হঠাৎ সেখানকার যে কর্মকর্তারা যারা ওই অনুষ্ঠানটি করছে, তারা বলল যে আচ্ছা এখানে কৃষকরা এসছে, তাহলে ও শ্রমিক ভাইয়ের সঙ্গে ও কৃষক ভাইটা যুক্ত হবে না, ঠিক আছে ও কৃষক শ্রমিক ভাই জোড়া হলো। বললো না এখানে ছাত্ররাও এসছে, অতএব ও ছাত্র ভাইটাও যুক্ত হবে। আচ্ছা ঠিক আছে ও ছাত্র ভাই, এখানে মহিলারাও এসছে, অতএব মহিলাদের কথাটা বলতে হবে। এই যে বিষয়টা মানে এই বিষয়টা নিয়ে বলেছেন যে এইরকম ভাবে হয় না পুরো বিষয়টা। ও কৃষক ভাই বললে সমস্ত জনগণকে বোঝানো যায়, শ্রমিক ভাইকে আলাদা করে বলতে হবে, ছাত্র ভাইদের আলাদা করে বলতে হবে, সেরকম বিষয় নেই। গানটা প্রধানত গাওয়া হচ্ছে এই সংগ্রামের গান, সেটা সকলেরই সংগ্রাম, কিন্তু সেখানে ওই একটা আমাদেরকে প্রোটোকল মেনটেন করতে হবে, যেরকম মিটিং এ প্রোটোকল মেনটেন করা হয় আর কি, যে অমুক সভাপতি তমুক সম্পাদক তাদেরকে ইয়ে জানিয়ে ইত্যাদি ইত্যাদি, সেই রকম ওই মিটিং এ প্রোটোকল মেনটেন করে গান গাইতে হবে। এইটা স্বাভাবিকভাবেই খালিদ চৌধুরী এটা পছন্দ করেন, কিন্তু এইটার মধ্যে দিয়ে একটা মানসিকতা সৃষ্টি হচ্ছে। পার্টি কিভাবে দেখছে, কমিউনিস্ট পার্টি কিভাবে দেখছে, আর যারা শিল্প সাহিত্য করছেন তারা কিভাবে দেখছে, এই নিয়ে বিতর্কটা তৈরি হয়। এবং ঋত্বিক ঘটক প্রথম প্রায় 60 থেকে 70 পাতার একটা দলিল দেন, অন কালচারাল ফ্রন্ট বলে একটা দলিল পার্টিকে দেন, তখন অবিভক্ত পার্টিকে দেন। সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। আলোচনার পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে যে ঋত্বিক ঘটক কার কাছে যেন একটা সিনেমা করার জন্য পয়সা নিয়েছিলেন, তারপরে তিনি সে পয়সা মেরে দিয়েছেন এবং সিনেমাটাও করেননি। এই নিয়ে একটা উৎসা কেলেঙ্কারি হয়, ওই মূল দলিলটা নিয়ে কোনো আলোচনা হয় না। এবং তারপর তাকে একদিন চিঠি দিয়ে বলা হয় যে আপনাকে পার্টি থেকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আপনাকে পালন করা দরকার। কিন্তু সেখানে তিনি কি বলছেন, সেখানে তিনি লেনিনের উদ্ধৃতি দিচ্ছেন, তিনি বোঝবার চেষ্টা করছেন যে কালচার জিনিসটা কি, সেটা কেবল পার্টি প্রোপাগান্ডা নয়, লেনিন সেটা বলেননি, এভাবে তিনি সেটার উদ্ধৃতি দিচ্ছেন। তিনি বলছেন যে আমাদের একটা ওই কালেকটিভ কনসাসনেস তৈরি করতে হবে কালচারের মধ্যে দিয়ে, এবং সেটা যারা এই 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 সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন তারাই করবেন। এমন একটা নাটকের দল, যে নাটকের দলে প্রত্যেকে এই ধরনের কালেকটিভ কনসাসনেসটা তৈরি হবে, এবং সেখানে শুধুমাত্র যে নাটকের দলের মধ্যে থাকা লোকজনই থাকবে তা নয়, নাটকের দলের একজন নিজস্ব নাটককারও থাকতে হবে, এবং এইভাবে একটা যৌথ চৈতন্য তৈরি হবে নাটকের গ্রুপের মধ্যে,
এবং যৌথ চৈতন্যের মধ্যে দিয়ে আমরা নাটকটা এগিয়ে নিয়ে যাব। সেখানে আমরা কৃষকদের কাছে যাব, শ্রমিকদের কাছে যাব, আমরা পিকেটিং এ যাব, আমরা মিছিলে যাব, আমরা আবার মঞ্চেও করব, যখন যে ফর্মটা আমাদের দরকার হবে সেই ফর্মটা গ্রহণ করব। এভাবে তিনি একদম লেনিন থেকে উদ্ধৃতি দিয়ে সমস্ত কিছু দিয়ে তিনি এটা বোঝাবার চেষ্টা করছেন। এইটা তো গেল একটা দিক, কিন্তু সেইখানে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা আমাদের বেশি করে ভাবাচ্ছে। সেটা হলো আর্ট অর্গানাইজার বলে আলাদা করে কিছু হয়। আর্টিস্টই হচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয়। আর্টিস্টিক ক্রিয়াকর্মের মধ্যে, আর্টের মধ্যে যারা নেই, যারা অভিনয় করে না, যারা নাটক লেখে না, যারা ডিরেকশন দেয় না, যারা আলো করে না, তারা আর্ট অর্গানাইজার। এটা প্রধানতই বলা হচ্ছে যে পার্টির মধ্যে থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ধরনের কি করছে এরা সব, আমাদের সব পার্টির নিয়ম মতো সব চলছে, তো এইটা দেখবার জন্য তাদের কি বলা হচ্ছে আর্ট অর্গানাইজার। তিনি বলছেন যে এইটার কোনো মানে নেই, এই কথাটার কোনো মানে নেই। আর্টিস্টই একমাত্র ঠিক করতে পারে যে, আর্টিস্টরাই ঠিক করতে পারে যে এই কালেকটিভ কনসিয়াসনেসটা, এই যৌথ চৈতন্যটা কিভাবে তৈরি হবে একটা দলের মধ্যে, এবং সেই দলই আস্তে আস্তে তাদের এই যৌথ চৈতন্যটাকেই তারা সঞ্চারিত করবে সাধারণ মানুষের মধ্যে, খেটে খাওয়া মানুষের মধ্যে। এইখান থেকেই প্রধান বিরোধটা। বিজন ভট্টাচার্য আরো একটু এগিয়ে যাচ্ছেন, যেটা পরবর্তীকালে আমরা ঋত্বিক ঘটকের সিনেমাতেও দেখতে পাবো। বিজন ভট্টাচার্য যতটা এগিয়ে যাচ্ছেন, সেইটা একটু বিজন ভট্টাচার্য এই যে উদ্ধৃতিটা, এই উদ্ধৃতিটা পড়াটা খুব জরুরি। আমি একটু সেই উদ্ধৃতিটা পড়ছি। বিজন ভট্টাচার্য বলছেন যে, যে পার্টির সাংস্কৃতিক লাইন এরা পুরোটাই যা করে সেটা হচ্ছে এখনই যা দরকার সেই প্রয়োজনটাকে সিদ্ধ করা। এখানে তিনি প্রথমে বলছেন, বিজন ভট্টাচার্য, যেখানে রাজনৈতিক কর্মীর শিক্ষা কখনো সাংস্কৃতিক কর্মীর দীক্ষা হতে পারে না। প্রকরণ মতে দুটি স্বতন্ত্র। কেন হতে পারে? তার কারণ তিনি বলছেন যে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক নেতারা মনে করেন যে আগে সামাজিক পরিবর্তনটা, অর্থনৈতিক পরিবর্তনটা ঘটবে, তারপর একটা সাংস্কৃতিক উল্লম্ফন ঘটবে। তিনি সেটাতে বিশ্বাস করেন না, এবং সেটাতে বিশ্বাস করেন না বলে তিনি একটা কথা বলছেন, সেটা আমরা পড়ি, যে সারা বিশ্ব আমাদের একটা খুব বড় দায়িত্ব দিয়েছে, সেখানে আমার অবস্থানটা কোথায়? তখন তো আন্তর্জাতিক বিপ্লবের কথা, আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের কথা ভাবা হচ্ছে, এখন আর সেগুলো ভাবা হয় না, ঐতিহাসিক কারণেই সেগুলো সব পিছনে চলে গেছে। বলছে এই যে এই আমিকে নিয়ে আমার কি হবে, তিনি প্রথম প্রশ্নটা নিজেকে করছেন। তারপর তিনি বলছেন, অখণ্ড এক মানবিক চৈতন্য বোধ, যেটা 1/3 সোশ্যালিস্ট দুনিয়া উত্তরাধিকার হিসাবে আমাদের হাতে না চাইতেই তুলে দিয়েছে। সেক্ষেত্রে এমন সৌভাগ্যবান হয়েও যদি না আমি পাল্টা কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে আমার পরিত্রাণের পথ খুঁজে বার করি, সেটা হবে একান্তই আত্মপ্রতারণা। এবং এই যে তারপরে যেটা হচ্ছে, যে আমি যুগপৎ পরকে প্রতারণা করতেও কুণ্ঠিত হব না। তারপর তিনি বলছেন, যুক্ত করছেন এটার সঙ্গে, যে রাজনীতি, সমাজনীতি যাই বলি, প্রত্যেকটি দেশেরই প্রাণনীতির নিজস্ব একটা চলন আছে। এই খুব জরুরি কথা, প্রাণনীতি, রাজনীতি, সমাজনীতি, তার সঙ্গে প্রাণনীতি। এই চলনের সরগম না মেনে যারা ইকোনমিজমের ভিত্তিতে কারখানায় শ্রমিকের আপাত স্বার্থে বা জমিতে কৃষকের অগ্রাধিকারের খাতিরে প্রত্যক্ষ আন্দোলন করে, তারা এই প্রাণনীতির ধারা সম্পর্কে সচেতন নন। এখানে হয় নেতৃত্ব সচেতন নন,
অথবা ফেজ ওয়াইজ উত্তরণের খাতিরে সচেতন অবস্থায় অচেতনের ভান করে অখণ্ড বৈপ্লবিক জাগৃতির ঝুঁকি নিতে অস্বীকার করে। তাই গ্রাসাচ্ছাদনের পর প্রাণ চৈতন্যের উত্তরণ পর্ব শুরু হবে যারা বাস্তব জীবনবোধের এই সহজ সরলীকরণ করেন, তারা দায়িত্ব অস্বীকার করছেন। এবং এই জায়গা থেকেই তার নাটকের মধ্যে আমরা একটা খুব বড় পরিবর্তন দেখছি। সেই বিজন ভট্টাচার্য যিনি একদিন নবান্ন লিখেছেন, তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে, মূল রাজনৈতিক আদর্শ থেকে কখনো সরে আসেন। তিনি তার সংগ্রাম, ঋত্বিক ঘটকের এবং তার দুজনেরই সংগ্রাম, যে কত বড় প্রলোভন তারা ত্যাগ করে চলে এসেছেন। ঋত্বিক ঘটক ওই ফিল্ম যে ইয়ে রয়েছে কেন্দ্রের, সেখান থেকে চলে এসেছেন। বিজন ভট্টাচার্য গেছেন বোম্বেতে, স্ক্রিপ্ট লিখেছেন, নাগিনীর মতো স্ক্রিপ্ট, সুপার ডুপার হিট, যেটা ওই বিখ্যাত গান আছে ওই যেটা মনোডোলের প্রাণডোল ইত্যাদি ইত্যাদি, হিট ছবি। বাংলায় তিনি ফিল্ম স্ক্রিপ্ট লিখেছেন, আমরা অনেকেই জানি না। ৭৭.৫ ছবিটি অসাধারণ স্ক্রিপ্ট। ছবিটি যে চলে সেটা ওই স্ক্রিপ্টের জন্য, উত্তম সুচিত্রার জন্য নয়, স্ক্রিপ্ট এবং বাদ বাকি যে অভিনেতা আছে তাদের জন্য। তার স্ক্রিপ্ট লিখেছেন বিজন ভট্টাচার্য। অর্থাৎ তিনি কিন্তু পারলে করে খেতে পারতেন, দুটোই সুপারহিট, কিন্তু তিনি করেন, তিনি চলে এলেন। এবং এসে তারপরে আমরা একটা পরিবর্তন তার নাটকের মধ্যে দেখতে পেলাম। আমরা যদি দুটো নাটককে ধরি, একটা হচ্ছে নবান্ন এবং একটা হচ্ছে দেবী গর্জন, কারণ এই দুটো নাটকই প্রধানত কৃষক আন্দোলনকে নিয়ে নাটক। তাহলে একটা বড় তফাৎ দেখব। তফাৎটা এই যে মাদার টোটেম বা মাতা আদিকল্প আমরা দেবী গর্জনের মধ্যে প্রকটভাবে দেখছি। যে মাতা আদিকল্প আমাদের এই তন্ত্র অধ্যুষিত বাংলায় সাধারণ মানুষের মধ্যে প্রেরণার মতো কাজ করে, যেটা আমরা ঋত্বিক ঘটকের ক্ষেত্রে দেখেছি। একটা মাতা আদিকল্প তার মধ্যে রয়েছে, তার সুবর্ণরেখাতে রয়েছে, তার সঙ্গে আমরা যদি যুক্তিতক্ক গপ্প দেখি সেখানেও রয়েছে। অর্থাৎ এই যে প্রাণ শক্তি, সেটাকে সংস্কার বলি, সেটা ধর্মের সঙ্গে যুক্ত, অতএব সেটা বর্জনীয়, এই বললে কিন্তু আমরা এই প্রাণ শক্তিকে ধরতে পারবো না। এই প্রাণ শক্তিকে যদি আমরা ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা এরই মধ্যে যে একটা বৈপ্লবিক একটা চেতনা কাজ করে, এরই মধ্যে যে বিদ্রোহের বীজ লুকিয়ে থাকে এই সংস্কৃতির মধ্যে, লোক সংস্কৃতির মধ্যে। বিজন ভট্টাচার্য লোক সংস্কৃতির সঙ্গে খুব স্বাভাবিকভাবে যুক্ত ছিলেন। তিনি খানখানাপুরে, এখন বাংলাদেশে খানখানাপুরে তার প্রথম জীবনটা কাটিয়েছেন। তার বাবা সেখানে স্কুলে পড়াতেন, তারপর তার বাবা চলে আসেন বাঁকুড়াতে, এবং সেখানেও সেখানকার কৃষক। অর্থাৎ ওই বাংলাদেশের যে লোক সাংস্কৃতিক ধারা এবং রাঢ়বঙ্গের যে লোক সাংস্কৃতিক ধারা, দুটোর সঙ্গে তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি গান শিখেছিলেন এবং তিনি এই প্রাণ শক্তির খুব কাছাকাছি ছিলেন, যার ফলে তিনি বারে বারে এই কথাটা বলছেন। অর্থাৎ এইখানে কিন্তু তার আবার নতুন করে একটা রাজনৈতিক দর্শন থেকে একটা নাট্য দর্শন তৈরি হচ্ছে, যেটা কেবলমাত্র প্রোপাগান্ডা সর্বস্ব নাট্য দর্শন থেকে আলাদা। এই জায়গাটায় ওই নাটকের রাজনীতির যে পারস্পরিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসছে। এইটা হচ্ছে প্রধানত যেটুকু আমার পড়াশোনা এবং বিশ্বাস মতে, যে এইভাবেই কিন্তু রাজনৈতিক নাটক তার পরবর্তীকালেও বিভিন্নভাবে এগিয়েছে। কখনো প্রোপাগান্ডা হয়েছে, সেই প্রোপাগান্ডা কখনো খুব খারাপ ভাবে প্রোপাগান্ডা হয়েছে, আবার কখনো সে প্রোপাগান্ডা নাটকের মধ্যেও আমরা খুব ভালো দেখছি। এবং প্রোপাগান্ডা নাটকের একটা খুব বড় জায়গা একদম সেই যেটা আমরা
ধরি গেরিলা ইয়েতেও আছে এবং অন্যান্য সব জায়গাতে, যে কমেডি, স্যাটায়ার একটা খুব বড় উপাদান হয়ে যাচ্ছে প্রোপাগান্ডা ধর্মী নাটকের ক্ষেত্রে। সেরকম স্যাটারিক্যাল অনেক ড্রামা আমরা দেখেছি। উৎপল দত্তের প্রচুর নাটকের মধ্যে তার নাটকের একটা প্রধান উপাদানই হচ্ছে রঙ্গব্যঙ্গ ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে বিভিন্নভাবে কখনো প্রোপাগান্ডার প্রয়োজনে, কখনো একটি নতুন কাউন্টার কালচার তৈরি করবার জন্যে, একটি নতুন নাট্য দর্শন তৈরি করবার জন্যে রাজনীতি আমাদেরকে রাজনীতি আমাদেরকে প্রভাবিত করেছে। আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন থেকে নাটক করতে চাই তাদের প্রভাবিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তা শাখা প্রশাখা মিলেছে এবং এখনো সেই ধারা চলছে। তো এইটুকুই আমার বক্তব্য। আমার আর অনেকক্ষণ বলে ফেলেছি, আর বিশেষ কোনো বক্তব্য নেই। কারো যদি কোনো প্রশ্ন থাকে, মানে জিকে ঘটিত প্রশ্ন ছাড়া, এই কারণেই যে আমার স্মরণ শক্তি খুব খারাপ, আমি বলতে পারবো না কে কখন জন্মেছেন বা কে কখন নাটক করেছেন, কিন্তু কোনো কনসেপচুয়াল প্রশ্ন যদি কারোর কিছু থাকে তাহলে সেটা নিয়ে আমার মনে হয় একটু আলোচনা হওয়াটা দরকার, নাকি কি পাপাই? একদম কি একদম বলছেন? একদম নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি প্রথমে একটু করব যে আমাদের যারা ইয়াং জেনারেশনের, যারা আমাদের জেনারেশনের যারা আছে এখানে এই মিটিং এ, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রাথমিকভাবে সেগুলিকে নেব। তার কারণ পার্টিসিপেন্টসদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন আমাদের জেনারেশনের লোকজন, ইয়াং জেনারেশনের লোকজন। ফলে তাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেগুলি আগে নেব, তারপরে যে গুরুজনরা আমাদের সঙ্গে আছেন তাদের প্রশ্নগুলিকে আমি বক্তার কাছে রেফার করব আর কি। তো আমি করছি যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এক এক করে মাইক অন করে বলতে পারেন আর কি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে সপ্তর্ষি। হ্যাঁ, আমার একটা জিনিস একটু মানে যেটা মনে হলো যে প্রথমেই যখন বক্তব্যের সাথে সাথে এই জিনিসটা এগোতে থাকলো, কেটে যাচ্ছে। এই জায়গাটা আমার কাছে খুব হ্যালো, হ্যাঁ হ্যাঁ কেটে যাচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে আমার একটা জায়গা একটু জানার হ্যাঁ, শোনা মানে ইচ্ছা হলো সেটা। হ্যালো, হ্যাঁ সপ্তর্ষি। হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে আমার প্রশ্নটা হচ্ছে এই যে যখন সমাজ বোধ ঢুকে আসছে একটা নাটকের মধ্যে, সামাজিক চেতনা ঢুকে আসছে, সেটাকে কি আমি মানে একদমই প্রথমেই সেটাকে কি আমি রাজনৈতিক বলতে পারবো না, নাকি অন্য কোনো শর্ত থাকবে যে শর্তর জন্য আমি সেটাকে পার্টিকুলারলি এই রাজনৈতিক নাটক বা রাজনৈতিক চেতনা সম্পন্ন চেতনা ধর্মী এই ধরনের কিছু বলতে পারি? হ্যাঁ, আমি খানিকটা এই কথাটা মানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, হয়তো আমারই বলার দুর্বলতাতে সেটা একটু হারিয়ে গেছে। আমি বলি যেটা, সেটা হচ্ছে যে প্রথমেই বলেছি যে সামাজিক মানেই রাজনৈতিক। অতএব রাজনৈতিক, আমি যখনই সমাজের কোনো অন্যায় অবিচার নিয়ে কথা বলছি, তখন আমি একটা তো রাজনীতির কথাই বলছি। কিন্তু আমার কাছে আমি যখন এখন যখন রাজনৈতিক এই যে নাটক বলতে যা বুঝি বলে একটা তাত্ত্বিক ধারণা আছে, সেখানে বলা হচ্ছে যে সামাজিক সমস্যামূলক নাটক হলেই সবসময় সেটা রাজনৈতিক নাটক হবে না। যেমন নীল দর্পণ বা কুলীন কুলসর্বস্ব, তারা সমাজের একটা বিশেষ যে সমস্যা, সেই সমস্যার বিরুদ্ধে বলেছে। কিন্তু তার অর্থ এই নয় যে তারা গোটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে খুব সচেতনভাবে আন্দোলন করেছে। আমি রাজনৈতিক নাটক বলতে সেই নাটকগুলো কি বোঝাবার চেষ্টা করছি, বা এখন যেটা বোঝানো হয়। এইবারে যেটা হচ্ছে যে আমি আর একটু পিছিয়ে গিয়ে বলছি যে অনেক সময় যেটা দেখা যায় যে সচেতন ভাবে হয়তো নাটককার করেনি, কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছেন। আমি যেটা এথেন্সের নাটকের কথা বলছি বা আরিস্টোফানেসের কথা বলেছি। কিন্তু এখন আমি বাংলার রাজনৈতিক নাটকের প্রেক্ষাপটে যখন কথাটা বলছি, তখন আমি সেই নাটকগুলিকেই রাজনৈতিক নাটক বলছি, যেখানে খুব সচেতনভাবে একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা থাকবে
রাষ্ট্র ব্যবস্থার বিকল্প হিসাবে আমার কোনো ভাবনা চিন্তা আছে কিনা তার কথা থাকবে। প্রধানত রাজনৈতিক নাটক বলতে চাইছি, তার অর্থ এই নয় যে সামাজিক নাটক যেগুলো সামাজিক সমস্যা নিয়ে নাটক আছে সেগুলোতে কোনো রাজনৈতিক নাটক নেই, রাজনীতি নেই তা নয়। বেশি আছে কম আছে, এরকম হতে পারে যে বেশি আছে কম আছে, কিন্তু আছে, নেই যে একবারে তা নয়। তবে রাজনৈতিক নাটক বলতে আমি ওই একটা সচেতন ভাবে আমি একটা কিছু করছি, যেটা আমি রাষ্ট্রের নির্দিষ্ট নীতির বিরুদ্ধে পথে নামছি এবং আমি সেই নীতিটা কেন খারাপ সে বিষয়ে সচেতন থাকছি এবং সেই খারাপ নীতিটিকে বদলে আমি অন্য কোনো একটা বিকল্প নীতির কথা বলতে চাইছি। এই জায়গাটা ধরে আমি রাজনৈতিক নাটক এই বিষয়টা বলতে চেয়েছিলাম। সপ্তর্ষি কি বোঝাতে পারলাম? হ্যাঁ 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 হ্যাঁ, এবার অনেকটা ক্লিয়ার হলো আর কি। মানে ওই দুটো মনে হচ্ছিল একটু মানে পিঠোপিঠি আর কি। হ্যাঁ, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। না না, আমি সেই জন্যই তো বললাম যে এইটা কিন্তু একেবারে সেই আমি একটা দেয়ালের এপার ওপার, মানে দেয়ালের একজন এদিকে একজন দেয়ালের ওদিকে একজন, তা কিন্তু নয়। নীলদর্পণ থেকে আমাদের রাজনৈতিক নাটকও কিন্তু নীলদর্পণ থেকে তার রসদ সংগ্রহ করে। এই যে যখন ইয়েটা তৈরি করা, যখন নবান্ন লিখলেন, সে নবান্নে তো নিশ্চয় নীলদর্পণের যে কৃষক আন্দোলন তার সেটা মাথায় ছিল বিজন ভট্টাচার্য, তার সঙ্গে তো তিনি রসদ সংগ্রহ অবশ্যই করেছেন। কিন্তু ওই আর কি, মানে বিশেষ রাজনৈতিক নাটক হিসেবে আমরা সেটাকে বলছি না নীলদর্পণকে। এটা পরিষ্কার এবার। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি যে পরের প্রশ্নে যাওয়ার আগে যে চ্যাট বক্সে একটা গুগল ফর্মের লিংক দেওয়া হয়েছে, সেটা যদি যারা পার্টিসিপেন্টস আছেন তারা যদি একটু ফিল আপ করে দেন তাহলে আমাদের পরবর্তী লেকচারগুলো সম্পর্কে জানাতে তাদেরকে একটু সুবিধা হবে। ফলে একটু দয়া করে সেগুলিকে ফিল আপ করে দেবেন। এবার আমি পরের প্রশ্নে আসি। কারোর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, আমি কি একটা ছোট প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই অনির্বাণদা। আচ্ছা অসীম বাবু, মানে ধরুন আমরা যখন বাংলা রাজনৈতিক নাটকের কথা বলি তখন বারবারই আমরা যে নাট্যকারদের কাছে ফিরে যাই, মানে আমরা ম্যাক্সিমাম দেখতে পারি যে 1970-এর দশক অব্দি। এবার গত 50 বছরে আমাদের উপর দিয়ে রাজনৈতিক ক্রাইসিস বা মানে ইভেন বর্তমানেও যে প্রায় গত 10 বছর ধরে যে ক্রাইসিস চলছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। কিন্তু মানে আমি অন্তত বলতে পারি একমাত্র একটু হলে ব্রাত্য বসুর কিছু নাটক আমরা পেয়েছি যেগুলো সেভাবে প্রচন্ড ভাবে ডিরেক্ট রাজনৈতিক নাটক। এছাড়া সেভাবে মানে আমরা ট্রান্সফরমেশন পেয়েছি যে শেক্সপিয়ারের নাটককে চেঞ্জ করে বা ব্রেখটের নাটককে চেঞ্জ করে, কখনো রবীন্দ্রনাথের নাটক থেকে অনুপ্রাণিত হয়ে, কিন্তু একদম সরাসরি ঘটনা তুলে তুলে সাল তুলে তুলে যে নাটকের কথা আমরা একদম ডিরেক্ট রাজনৈতিক নাটক আমরা দেখি বা তার কথা বলি, সেগুলো সেভাবে কেন আসছে না? মানে এটা কোনো সামাজিক প্রেক্ষিত বা কোনো মানে আপনার কি ব্যক্তিগতভাবে কি কিছু মনে হয় যে কেন সেভাবে কোনো নাট্যকার উঠে আসছেন না, সেভাবে কোনো নাটক উঠে আসছে না? ঠিকই বলেছেন আপনি। ব্রাত্য নাটক, হ্যাঁ উনি রাজনৈতিক নাটক লেখেন, সে রাজনীতির সঙ্গে আমি সহমত হই বা না হই, কিন্তু সেগুলি রাজনৈতিক নাটক। একটা বড় সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে প্রধানত আমরা যদি দেখি যে সেই সময়ে যে রাজনৈতিক নাটকগুলো লেখা হয়েছে, একটা পাশাপাশি একটা গণ আন্দোলন কিন্তু চলছে। সেই গণ আন্দোলনের একটা প্রভাব নাটককারদের বা নাট্যকর্মীদের উপরে রয়েছে। একটা বড় অভাব যেটা দেখা গেছে বিশেষ করে ওই 1980 সালের পর থেকে, সেটা হচ্ছে কোনো উল্লেখযোগ্য গণ আন্দোলন নেই। এবং সাংস্কৃতিক কর্মীরা তো, আমি একটা কথা আমার মনে হয় সবসময়, লুসুনের একটা কথা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু নাটক করে কোনো গণ আন্দোলন তৈরি করতে পারি না।
লিখে, নাটক করে, কবিতা লিখে কোনো গণ আন্দোলন তৈরি করা যায় না। কিন্তু গণ আন্দোলন যদি হয় তাহলে তার বিশ্বস্ত বন্ধু আমরা হতে পারি, এটা লুসুন মনে করতেন। তো ওইটাই একটা সমস্যা হয়েছে যে সেই অর্থে কিন্তু কোনো গণ আন্দোলন আমরা পাচ্ছি না। এইটা একটা বড় কারণ রাজনৈতিক নাটক না হওয়ার ক্ষেত্রে। আমরা যুদ্ধবিরোধী নাটক বলছি, কিন্তু এই মুহূর্তে আমাদের সমস্যাটা কি, সেই সমস্যাটা ধরে করা, মানে আমি যদি বলি পিপলস থিয়েটারের কথা, এমনিতে হয়তো এমন অনেক কিছু নাটক লেখা হয়েছে যেখানে রাজনীতির মধ্যে যে আদর্শগত সংঘাত, সেই সংঘাতের একটা কি বলে ওটাকে, ওই ড্রয়িং রুম ড্রামা আমরা দেখতে পেয়েছি। কিন্তু যে অর্থে আমরা নবান্নর কথা ভাবি বা উৎপল দত্তের নাটকের কথা ভাবি, সেই যে গণচেতনার যে একটা গণচেতনার উপর দাঁড়িয়ে থেকে একটা একটা নাটক, সেই গণচেতনা, সেই গণসংগ্রাম, এটাই হারিয়ে গেছে। মানে এটা খুব ভোট সর্বস্ব হয়ে গেছে পুরো বিষয়টায়। সেইখানে একটা খুব বড় সমস্যা হয়েছে বলেই আমার মনে হয়। সেইটা মুশকিল, এইটা সত্যি মুশকিল। কিন্তু হতে পারতো, অনেকগুলো জায়গা ছিল যেখান থেকে হয়তো নাটককারেরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন। সেটা হলো যে একটা সামাজিক পরিবর্তন যে ঘটছে এবং সে সামাজিক পরিবর্তনের মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেটা কিন্তু আছে। সেই দ্বন্দ্বটাকে হয়তো ধরার চেষ্টা করা হচ্ছে না, অথবা এড়িয়ে যাওয়া হচ্ছে, অথবা খুব ওপর ওপর ধরা হচ্ছে, এরকম একটা হচ্ছে। আমরা কিছু উপন্যাসের মধ্যে দেখছি গ্রাম জীবনের যে পরিবর্তনের বিষয় সেগুলো আসছে, কিছু ছোট গল্পের মধ্যে দেখছি গ্রাম জীবনের যে পরিবর্তনের বিষয় সেগুলো আসছে। কিন্তু সেটাও খুব 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 কাছ থেকে দেখা, মানে যেভাবে তারাশঙ্কর দেখতেন বা বিভূতিভূষণ দেখতেন, খুব কাছ থেকে দেখা বলে মনে হচ্ছে না, একটু বাইরের দিক থেকে দেখা, একটু গা বাঁচিয়ে বলা হচ্ছে না যে তা নয়। সব ক্ষেত্রে শুধুমাত্র যে এটা কেবলমাত্র নাটকের ক্ষেত্রে হচ্ছে তা নয়, শিল্প সাহিত্যের ক্ষেত্রে সমস্যা একটা তৈরি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। বাবাই, আমি আর একটা ছোট্ট প্রশ্ন করতে পারি ওনাকে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মানে আমি যদি ধরুন প্যারালালি চলচ্চিত্র মাধ্যমটা দেখি, চলচ্চিত্র মাধ্যমে কিন্তু মানে অ্যাটলিস্ট না অন্য ভাষাতে, মানে আমরা মারাঠি ছবি কোর্ট যদি দেখি, বা বাংলাতেও যদি আমরা মানে নবারুণ ভট্টাচার্যের কাছ থেকে আমরা যেগুলো পেয়েছি, দু চারটে ছবি যে সুমন মুখোপাধ্যায় যেগুলো করেছেন, ইভেন আপনার সুমন মুখোপাধ্যায় হিন্দিতে যে ছবিটা করলেন আপনার আধার কার্ড নিয়ে, এইটা আমরা দেখছি চলচ্চিত্রে তাও এই ধরনের রাজনৈতিক কাজ তবু সেভাবে আমরা পাচ্ছি, কিন্তু সেটা নাট্য মাধ্যমে আমরা অতটা পাচ্ছি না। এটা কি হচ্ছে কি কোনোভাবে মাধ্যমটা পাল্টে যাচ্ছে? হ্যাঁ, মাধ্যমটার একটা বড় সমস্যা এখনো হয়েছে। মানে এই মাধ্যমটা নিজে পাল্টে তো যাবেই, কিন্তু সে পাল্টে যাওয়ার সময় পাল্টে যাওয়া মাধ্যম দিয়েও করা যায়। আর নবারুণ ভট্টাচার্য যে জায়গাটা ধরছেন তার লেখার মধ্যে দিয়ে, সেই জায়গাটা হচ্ছে একদম আরবান নিচুতলার যে জায়গাটা, সেই জায়গাটা, সেইটা তো নবারুণ ভট্টাচার্য খুব সুন্দরভাবে ধরেন। তার রাজনৈতিক যে নিজের রাজনৈতিক মতাদর্শ তার মধ্যে দিয়ে ধরেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা থিয়েটারও হয়েছে, তার লেখা নিয়ে থিয়েটারও হয়েছে, ফ্যাতাডো ইত্যাদি ইত্যাদি হয়েছে। হ্যাঁ, কিন্তু যে অর্থে আমরা বিজন ভট্টাচার্যের যে উত্তাপটা, হ্যাঁ, বা উৎপল দত্তের যে উত্তাপটা, তার যে একটা মহাকাব্যিক একটা, মানে গণচেতনাটা একটা মহাকাব্যিক নায়কের জন্ম দিচ্ছে, এইরকম একটা যে বিষয়টা, সেইটা তো নেই। সেইটা একটা কর্পোরেট। আর তাছাড়া সেভাবে বলতে গেলে আমার শেষ উল্লেখযোগ্য কাজ আমার ব্যক্তিগতভাবে যেটা মনে পড়ে, সেটাও প্রায় আজ থেকে 15 বছর আগে আপনার দেবেশ রায় তিস্তাপারের বৃত্তান্ত, যেটা তিস্তাপারের বৃত্তান্ত খুবই, ওটা যেটা তো উপন্যাস থেকে, হ্যাঁ ওটা উপন্যাস থেকে নিয়ে করা। হ্যাঁ, তিস্তাপারের বৃত্তান্তে যেরকম দেবেশ রায় খুব সুন্দর
ওই পরিবর্তনটা ধরেছিলেন। হ্যাঁ, দেবেশ রায়ের অন্যান্য লেখার মধ্যেও খুব সুন্দরভাবে ওই জায়গাটা ধরা আছে। ব্যতিক্রম, কিন্তু ওই যেটা হয় আর কি, যে যেভাবে যত সংখ্যায়, হয়তো সবগুলো খুব ভালো নাটক, উন্নত মানের নাটক ছিল না, কিন্তু সংখ্যার বিচারে সেই সময় যত নাটক হয়েছিল, আর তার পেছনে ছিল কিন্তু ওই একটা উদ্দীপনা, একটা চেতনা, একটা গণ আন্দোলন, এর একটা প্রভাব ছিল। মফস্বল টফস্বল যে সমস্ত নাটক হতো সেই সময় একদমই একটা ভাঙা মঞ্চে ভাঙা ফুটো জিনিস নিয়ে হচ্ছে, কিন্তু ওই যে একটা রাজনৈতিক গণ আন্দোলনের একটা বিষয় ছিল, সেইটা কিন্তু উঠে আসতো। এখন সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে। এটা হয়তো এই সমসাময়িক রাজনীতির বিষয়ে জন্যই হয়েছে খানিকটা, এটা মনে হয়। নবারুণ ভট্টাচার্য খুব ইন্টেলেকচুয়ালি পুরো বিষয়টাকে দেখেন, বিজন ভট্টাচার্য ততটা ইন্টেলেকচুয়ালি দেখেন না, তিনি দেখেন খুব স্নায়বিক ভাবে দেখেন। এইটা হচ্ছে বিজন ভট্টাচার্য বা ঋত্বিক ঘটক, তারা যেটা হচ্ছে তারা খুব স্নায়বিক ভাবে দেখেন। নবারুণ ভট্টাচার্য খুব ইন্টেলেকচুয়ালি দেখেন। সেটাও একটা পথ, সেটা খুব সুন্দর একটা পথ। কিন্তু এই যে স্নায়বিক ভাবে আমি জনসত্তাকে, জনগণের জনচৈতন্যকে ধরবার চেষ্টা করছি খুব স্নায়বিক ভাবে, এই জিনিসটা নেই। মানে ব্রাত্যর ক্ষেত্রে যদি দেখা যায়, তার রাজনৈতিক নাটকেও কিন্তু খুব একদম তার যে রাজনৈতিক দ্বন্দ্বের কথা বলেন সেটা খুব ইন্টেলেকচুয়ালি তিনি ইয়ে করেন, কিন্তু এই যে স্নায়বিক জায়গা থেকে মানুষকে ধরা, জনচেতনাকে বা গণচেতনাকে ধরা, এটা কিন্তু ব্রাত্যর নাটকেও নেই। তার রাজনৈতিক বক্তব্য প্রধান, রাজনৈতিক ওই যেটা বললাম যে রাজনৈতিক দ্বন্দ্ব প্রধান নাটক আছে ঠিকই, কিন্তু গণচেতনাকে খুব বড় করে ধরা, একটা এপিক রাত্য বসুর ক্ষেত্রে আমি যদি দেখি, মানে এক সময় যখন উনি উইঙ্কেল টুইঙ্কেল লিখেছেন, উনি 17ই জুলাই লিখেছেন, উনি ভাইরাস এম লিখেছেন, সেগুলোও প্রায় আজ 1 দশক পেরিয়ে গেছে। তারপরে আর সে ধরনের, মানে ওনার দিক থেকে, ওনার কাছ থেকেও আর কোনো রাজনৈতিক লেখা পাই না, সেটাও আমার একটু হ্যাঁ, হ্যাঁ, আশ্চর্যই লাগে। না, আমি 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 শুনতে পাইনি একটু আরেকবার একটু কথা অসীম, বলবেন? হ্যাঁ, 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 আমি হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি যে আসলে পুরো থিয়েটারের যে চেহারাটা আমরা দেখতে চাই সারাক্ষণ বা কথা বলি, সেটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক গ্রান্ট সর্বস্ব থিয়েটার। হ্যাঁ, হ্যাঁ, একেবারে সেখানে আসলে কোনো গণচেতনার জায়গা নেই, নেই, একেবারেই নেই। এবং সেটাই এখন তো মূল এই তো কথা। বলা হচ্ছে যে আর কর্পোরেট থিয়েটার। আরেকটা হচ্ছে যে সাল তারিখ তুলে দিলেই খালি রাজনৈতিক থিয়েটার হয় না, না, সমস্যাটা সেইখানে। অবশ্যই না। হ্যাঁ, গণচেতনার জায়গাটা তো কি গ্রান্ট জায়গাটা সর্বস্ব। নেই। সেটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে অভাব, হ্যাঁ, এবং সেটা সর্বত্রই এই অভাবটা রয়েছে আর কি, স্বাভাবিকভাবে সেটা। একেবারে। হ্যাঁ, যদি না আমি খুব সাহস নিয়ে পুরো বিষয়টা বলতে পারি হ্যাঁ, যে একেবারে। কোথায় সমস্যাটা হচ্ছে, হুম। অসীম, সেটারও একটা খুব অভাব প্রশ্ন আছে। ছিল। হ্যাঁ, 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 বলুন। আচ্ছা, অসীম, একটা প্রশ্ন ছিল। দুজন আরো হাত তুলে রেখেছেন অলরেডি, ঠিক আছে। রাজদীপ দা এবং সৌমেন সেনগুপ্ত। তাছাড়াও ইয়ের কি বলে, শুভাশিস দাসের দুটো প্রশ্ন চ্যাট বক্সে রয়েছে। তো আমি এক এক করে যাচ্ছি, শ্রমিক দা। আমি প্রথমে শুভাশিস দাসের প্রশ্নটা একটু নিয়ে নিই, তারপরে এক এক করে আসছি, সবার প্রশ্নই আমি নেব। শুভাশিস দা, তুমি কি আছো আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি আছি। আমাকে একটু মানে অন্যদের মিউটে থাকতে হচ্ছে বলে। হ্যাঁ, মানে আমি অসীমদার কাছে একটা প্রশ্ন ছিল, অসীমদা, যে রাজনৈতিক নাটক বলতে আমাদের কি একটা ধারণা হয়ে যায় যে কোনো রাজনীতি ব্যানারের আন্ডারে প্রোপাগান্ডা ভিত্তিক নাটক যেগুলো আমরা বলছি সেগুলোই রাজনৈতিক নাটক, নাকি যে কোনো নাটক যেটা একটা স্ট্রাকচার সিস্টেম সেই মুহূর্তে যেটা খুব প্রভাবিত করছে বা যেটা একটা অপারেশন তৈরি করছে, তার এগেনস্টে যদি কোনো নীতি নিয়ে বা তার বিরুদ্ধাচারণ অল্টারনেটিভ নিয়ে আমরা আলোচনা করি, সেটা কি আমরা একটা রাজনৈতিক নাটক বলবো না? অবশ্যই। আমি তো সেটাই বললাম, দুটো ভাগ করলাম হ্যাঁ, যে কারণে। হ্যাঁ, একটা হচ্ছে প্রোপাগান্ডা ধর্মী, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা হচ্ছে, সেটা এক ধরনের রাজনৈতিক নাটক। কিন্তু আরেকটা যেটা হচ্ছে, যে রাজনৈতিক দলগুলো কোনো দলীয় প্রোপাগান্ডার মধ্যে নেই, কিন্তু তাদের একটা রাজনৈতিক সচেতনতা আছে, তাদের একটা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের একটা অবস্থান আছে, এবং সেই অবস্থান নিয়ে তারা তাদের নাটক করছেন, অবশ্যই সেগুলো রাজনৈতিক নাটক।
সেক্ষেত্রে একটা জাস্ট এই কন্টিনিউশনে একটু অসীমদাকে জিজ্ঞেস করছি, অসীমদা যে একটা কথা বলে খুব ভালো লাগলো, যেটা জীবন নীতির উপর নির্ভরশীল প্রাণ নাটক, নীতির উপরে, হ্যাঁ প্রাণ নীতির উপর নির্ভরশীল নাটক যদি বলি, তাহলে সেই নাটকে তো একটা সিস্টেমের বাইরেরও অনেক অন্যান্য সমস্যা উঠে আসবে, যেটা একটা প্রাণকে কোনোভাবে ব্যাহত করছে। তাহলে সেই নাটকগুলো কি অনেক বেশি কি বলবো, রাজনীতি শব্দটাতে আমার একটা কোথাও একটা আপত্তি রেখে যায়, এখানে একটা রাজ্য চালানোর একটা ব্যাপার, বা আমি জানি রাজ চালানোর ব্যাপার থাকে, কিন্তু প্রাণ নীতি কথাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। একটু যদি ওই জায়গাটা একটু বলো, যে মানে আমরা রাজনীতি শব্দটার বদলে প্রাণ নীতি ব্যবহার করতে পারি না কেন? না, প্রাণনীতি ওই বিজন ভট্টাচার্য পরিষ্কার করে দিচ্ছেন, বিষয়টা পরিষ্কার করে দিচ্ছেন এইটাই, যে দলীয় রাজনীতির একটা নিজস্ব স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার দিয়ে তার নিজের কিছু আশু প্রয়োজন থাকে, সেই প্রয়োজন অনুযায়ী সে নাট্যকারের কাছ থেকে বা সে জীবনটাকে সেইভাবে ব্যাখ্যা করতে চায়, কিন্তু সেইভাবে জীবনটাকে ব্যাখ্যা করা যায় না। এইটা হচ্ছে বিজন ভট্টাচার্য, ওটা আমার কথা নয়, বিজন ভট্টাচার্য বলছেন যে প্রাণ নীতি, হ্যাঁ সেইখানে তো বিজন ভট্টাচার্যের প্রধান নেগেশনটা, যে না ওভাবে হয় না। এই যে প্রাণনীতির মধ্যেই একটা বিদ্রোহী সত্তা সবসময় থাকে, এবং সেই বিদ্রোহী সত্তাকে ধরতে হবে, সেই বিদ্রোহী সত্তাকে স্নায়বিকভাবে ধরতে হবে, যেটা বিজন ভট্টাচার্য বলছেন, স্নায়বিকভাবে ধরতে হবে। এবং অবশ্যই আমরা কি তিতাসেখী নদীর নামকে কি বলবো না, যে সেটা একটা যখন ঋত্বিক ঘটক যখন তার ফিল্ম তৈরি করছেন, তখন তো তিনি ওই জীবন সংগ্রামের যে তার দর্শন, রাজনৈতিক দর্শন, জীবন সংগ্রামের রাজনৈতিক দর্শনকে তার মধ্যে দিয়ে বলছেন। হ্যাঁ, তো সেইটা অবশ্যই, এবং এই যে এই সমাজ, আমি সেই কারণে দুটো আলাদা করে ভাগ করলাম, একটা প্রোপাগান্ডা ধর্মী নাটক যেটা দলীয় প্রচার সর্বস্বতা, আর একটা হচ্ছে একটা রাজনৈতিক দর্শনকে মাথায় রেখে আমি সেই প্রাণনীতিকে অনুসন্ধান করছি নিজের মতো করে। একটা রাজনৈতিক দর্শন আমার মাথায় আছে, কিন্তু আমি সেই রাজনৈতিক দর্শনটাকে কোনো নির্দিষ্ট একটা যান্ত্রিক স্ট্রাকচারের মধ্যে না ধরে আমি আমার সেই রাজনৈতিক দর্শনটাকে প্রাণনীতিকে আবিষ্কার করা, যেটা খুব ভালো করে বলছেন বিজন ভট্টাচার্য এবং কি বলে খালেদ চৌধুরী, যে অধিকাংশ ক্ষেত্রে বলা হয় যে আমরা মানুষজনকে সচেতন করবার জন্য, তাদেরকে শেখাবার জন্য যাচ্ছি। তো খালেদ চৌধুরী বলছে, আর বাবা তাদের কাছ থেকে গিয়ে কিছু শেখ, তারপরে শেখাবার জন্য। হ্যাঁ, বিজন ভট্টাচার্য সেই কথাটা বলছি, শেখাবার জন্য যাচ্ছি, আবার কি তাদের কাছে শেখো, আগে দেখো তাদের জীবন সংগ্রামের স্বরূপটা কি, প্রকৃতিটা কি, তাদের জীবন সংগ্রাম কোন কোন শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেখানে তোমার তন্ত্র সাধনা আছে, সেখানে বহুরূপী আছে, সেখানে ধর্ম আছে, সবই আছে, তার দ্বারাই তারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এবং তাদের সেই প্রাণ শক্তিকে যদি তুমি সম্মান করতে না শেখো, তুমি যদি মনে করো যে আমি একজন টিচার হয়ে যাবো গিয়ে বলবো যে এই দেখো এইভাবে তোমার উন্নতি, হ্যাঁ এইভাবে তুমি বিপ্লবটা করবে, বুঝলে, তারা তো প্রথমত শুনবে না, আর দ্বিতীয়ত তারা বলবে ও আচ্ছা হ্যাঁ কি একটা বলে গেল বটে, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা হয়েছে সেই জন্য বিজন ভট্টাচার্যরা বেরিয়ে এসে ওই যে প্রাণনীতির কথা তারা ভাবছেন। এইটাই তো সবচেয়ে বড় বিষয়, সেটাও রাজনৈতিক। বিগর্জন তো খুবই রাজনৈতিক নাটক। অনেক ধন্যবাদ অসীমদা, থ্যাংক ইউ। আচ্ছা, রাজদীপ দা অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, আমি এবার রাজদীপ দার প্রশ্নটা বলবো, যে রাজদীপ দাকে অনুরোধ করবো যে তার প্রশ্নটা রাখতে। অসীমদা, খুব ভালো লাগলো। দুটো ছোট্ট প্রশ্ন। একটা হচ্ছে যে এই 80-র দশক থেকে, মানে এটা আমার অন্তত নিজের মনে হয় যে যবে থেকে এই একটা নিউ লিবারাল ইকোনমি প্রবেশ করলো আমাদের ভারতবর্ষের কনটেক্সটে অনেক বেশি করে, এবং অন্যান্য যে মিডিয়াম গুলো এলো, যেরকম টেলিভিশন বা ইত্যাদি, এবং আরো যে সমস্ত যেগুলোকে আমরা বলি যে ক্যাপিটালিজমের দান আর কি সমাজে, তো এই যে সামাজিক যে মানে সামাজিক যে যেটাকে আমরা ইংরেজিতে রুব্রিক বলি, কাঠামোটা, সেটাই ভেঙে যেতে শুরু করলো, একটা ধরনের এলিয়েনেশন। তো এই যে নাটক একটা শিল্পের মধ্যে একটা সামাজিক মাধ্যম, তো এই যে অর্থনৈতিক পরিবর্তনটা ঘটছে, এক নম্বর এটা রাজনৈতিক পরিবর্তনটাকে কিভাবে নাটকের মধ্যে আপনার মনে হয় যে এফেক্ট করছে, বা কিভাবে নাটকের মধ্যে পরিবর্তন ঘটাচ্ছে, এক নম্বর প্রশ্ন। এবং সেইটা থেকেই রিলেট করছে একটু ফর্মের প্রশ্নটা, যেটা আপনি অনেকবার বললেন, ফর্ম এবং কন্টেন্টের জায়গাটা, এবং এটাও একটা বললেন যে কিভাবে বিজন ভট্টাচার্য ক্ষেত্রে বা ঋত্বিক ঘটকের ক্ষেত্রে একটা ধরনের আবেগের ভাষা আমরা পাই, যেটা কিন্তু পরবর্তীকালের রাজনৈতিক নাটকে আমরা পাই না।
এবার সেইখানে এই যে ভাষাটা যে গড়ে উঠছে একটা মানুষ থেকে, প্রকৃতি থেকে, সমাজ থেকে, একরকম ভাবে তার একটা মূলে তার একটা যোগাযোগ রয়েছে। আপনার কি মনে হয় যে রাজনৈতিক নাটক কিছুটা হয়তো সেই মূলটা থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং সেইটাই ইকোনমি প্রশ্নটার সাথে, অর্থনীতি প্রশ্নটার সাথে যদি একটু যুক্ত করি? অবশ্যই হয়েছে, হয়েছেই তো। হয়েছে বলতে যেটা মানে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের সামনে প্রলোভনের প্রচুর রাস্তা তৈরি হয়ে গেছে, খোলা রয়েছে। প্রলোভনের এত রাস্তা তো এর আগে কখনো শিল্পী সাহিত্যিকদের সামনে খোলা ছিল না। হ্যাঁ, অতএব আমরা প্রলুব্ধ হচ্ছি, এবং আমাদের থিয়েটারের প্রোডাকশনের মধ্যে সেই প্রলোভনের ছাপ থাকছে। বৈভব বড় হয়ে উঠছে, অন্তঃসত্ত্বা হারিয়ে যাচ্ছে, এবং এই অন্তঃসত্ত্বা হারিয়ে যাওয়ার কারণ যেটা হচ্ছে যে আমরা যে মানুষ, সে মানুষের মধ্যেকার যে মানুষের মধ্যেকার যে চেতনাটা, সেই চেতনাটাকে ধরতে পারছি না। আমাদের বৈভব দিয়ে আমরা সমস্তটা সাজাবার চেষ্টা করছি, লোককে খাওয়াতে চাইছি, প্রধান কথা যেটা হচ্ছে আমাদের এই ক্যাপিটালিস্ট সোসাইটির বা নিউ লিবারেল ইয়ে হচ্ছে লোককে খাওয়াতে হবে, এন্টারটেইনমেন্ট, মানে বিনোদন। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট, বিনোদন। হ্যাঁ, এখন এই যে বিষয়টা, এটা তো খুব মারাত্মকভাবে, বিশেষ করে কলকাতার, এবং কলকাতা শুধু নয়, এটা সাধারণত অন্যান্য অনেক জায়গাতেই এটা দেখছি তো, কারণ মফস্বল সবসময় কলকাতার পেছনে মাঝে মধ্যেই চলার চেষ্টা করে, সবাই না হলেও অনেকেই। তো এইটা তো মারাত্মকভাবে ক্ষতি করেছে। মানে নাটক মানে একটা বৈভব, এবং সেই বৈভবটা না থাকলে মানুষ দেখবে না। এইটা হচ্ছে নিউ লিবারেলের একটা বড় আঘাত, নাটকের ক্ষেত্রে একটা খুব বড় আঘাত। তার ফলে ওই যে আমাকে যদি বৈভব দিয়ে সাজাতে হয়, তাহলে আমাকে টাকার পেছনে ছুটতে হবে। আমাকে যদি টাকার পেছনে ছুটতে হয়, তাহলে আমাকে সরকারি সাহায্যের পেছনে ছুটতে হবে, কারণ আমি টিকিট বিক্রি করে সেটা তুলতে পারবো না। অথবা বিজ্ঞাপনের পেছনে ছুটতে হবে। এই যে একটা বিষয়, এই বিষয়টাতে একটা রয়েছে। দ্বিতীয় আর একটা যেটা আছে, সেটাও একটা খুব বড় সমস্যা। সেই সমস্যাটা কি জানো রাজদীপ, আমার মনে হচ্ছে যে একটা সময় আমরা বলতাম না, যে জীবন বিজন ভট্টাচার্য বলতে যে মানুষের সংস্কৃতি, মানুষের প্রাণ চৈতন্য, এটার কাছে আমাকে পৌঁছতে হবে। এইটা একটা জিনিস। আর লোক সংস্কৃতির একটা মাংকি মিমিক্রি আমি তৈরি করছি, এটা কিন্তু অন্য জিনিস দিয়ে দিয়ে ভাবছি যে এটা একটা দারুণ, আমি দেখো মানুষজনকে নিয়ে করছি, এটা কিন্তু এক জিনিস নয়। এটা কিন্তু আসলে কর্পোরেটদের ওইটা হচ্ছে দক্ষিণাপনে ইয়ে করা, দক্ষিণাপনে কাঁথা স্টিচের শাড়ি বিক্রি করা। ক্যাপিটালিজম তো সবই বিক্রি করে, মানে আমাদের সবই বিক্রি বিপ্লবের করে, ভাষাও বিক্রি করে। হ্যাঁ, বিপ্লবের ভাষাও বিক্রি করে, সংস্কৃতি, এই যে লোক সংস্কৃতি বলতে যা বোঝায় সেগুলোকে একটা পণ্যযোগ্য করে। এবার সেই পণ্যায়নের কিন্তু ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি। আমরা সবকিছুই নিয়ে আসছি, যে চেতনা থেকে শম্ভু মিত্র চাঁদ বণিকের পালা লেখেন, আজকে সেই চেতনা থেকে তো সবই দেখছি হচ্ছে, কোনো কিছুকেই বাদ রাখা হচ্ছে না। সে মনসার পালা থেকে শুরু করে অমুক তমুক ইত্যাদি সমস্তই চলে আসছে, কিন্তু সবটাই আসছে একদম কর্পোরেট ছকে, একটা সুন্দর ভিজুয়াল তৈরি করে তার মধ্যে দিয়ে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু আমি সত্যি জনসংযোগ বা গণচেতনাকে আমি তার মধ্যে দিয়ে ধরছি, সেটা একেবারেই নয়। অর্থাৎ নাটকের ব্যাধিটাকে একটা সামাজিক ব্যাধিরই মানে এক্সটেনশন হিসেবে ভাবা যেতে পারে একরকম, মানে যেহেতু একটা সামাজিক, যেভাবে এখন নাটক হচ্ছে সেটা একটা সামাজিক ব্যাধিও বটে। হ্যাঁ, মানে অধিকাংশ ক্ষেত্রে, সকলেই হয়তো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেভাবে এখন নাটক হচ্ছে সেটা ওই সামাজিক ব্যাধির একটা বাই প্রোডাক্ট আর কি, এরকম বলা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। আমি সৌমেন দাকে বলবো, অনুরোধ করব যে সৌমেন দা যদি প্রশ্নটা রাখেন আর কি। শুনতে পাওয়া যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সৌমেন দা বলুন।
সৌমেনদা ভীষণ কেটে কেটে আসছে, আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে মনে হয়। যদি বক্সে লিখে দেন। হ্যাঁ, আপনি একটু লিখেও দিতে পারেন চ্যাট বক্সে, কারণ কিছু শোনা যাচ্ছে না। কোনো কারণে আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর কি। মাইক্রোফোন কি অফ করা রয়েছে? এখন মাইক্রোফোন অফ করা, কিন্তু মানে এতক্ষণ তো খোলাই ছিল, কিন্তু নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে আমার মনে হয়। ঠিক আছে, আমরা আবার ঘুরে আসবো সৌমেনদার কাছে। তার আগে আমি শ্রমিকদার কাছে চলে যাচ্ছি। শ্রমিকদা একটা কোনো প্রশ্ন করবেন বলছিলেন। শ্রমিকদা। অসীম, হ্যাঁ, আমি খুব মন দিয়ে শুনলাম। একটাই ছিল যে তুমি কোথাও একটা বললে যে গণ আন্দোলন হয় না, সেটা একটা কারণ হতে পারে যার জন্য হয়তো ওই প্রতিবাদী নাটক লেখা অতটা হয় না। গণ আন্দোলন নিশ্চয়ই একটা ইন্সপিরেশনের জায়গা, কিন্তু আমরা গত 1 বছর ধরে যে গণ মুভমেন্ট দেখেছি পরিযায়ী শ্রমিক, মানে প্রথমে ডিমনিটাইজেশন, তারপরে পরিযায়ী শ্রমিকের পুরো দেশ জোড়া যে যাত্রা রাস্তায় ঘাটে এবং এই বিরাট ট্র্যাজেডি, এইটা এইটা তো নাটকের বিরাট উপাদান এবং ইন্সপিরেশন হওয়ার কথা। গণ আন্দোলন তো দরকার হওয়ার কথা না? হ্যাঁ, অবশ্যই। এখন আমি জানি না, এখন হয়তো এই তো সবে এই বিষয়গুলো গত 1 বছর ধরে আমরা দেখছি। জানি না, হয়তো কেউ এই বিষয়ে নাটক লিখছেনও, হতে পারে কেউ এই বিষয়ে নাটক লিখছেন পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা, সে সমস্যা নিয়ে। ফর্ম এবং কন্টেন্ট, ফর্ম হ্যাঁ, ফর্ম দুটোই খুব, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আরো একটা বিষয় যেটা হলো যে, দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের এই যে বিধ্বস্ত অবস্থাটা, এই অবস্থাটা নিয়ে খুব রাজনীতি হলো। হ্যাঁ, এই রাজনৈতিক দল, হ্যাঁ, কিন্তু সত্যি কি তাদেরকে নিয়ে কোনো গণ আন্দোলন হলো? কিছু হলো নাটা কেন, এইটা তো একটা খুব বড় প্রশ্ন। এইটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। এবং যে অর্থে কৃষিজীবী কৃষকেরা একটা গণ আন্দোলন তৈরি করলেন, হ্যাঁ, সেই অর্থে কি গণ আন্দোলন তৈরি হলো? এক। দুই, যেটা হচ্ছে যে কৃষি বিল নিয়ে বোধহয় কেউ একজন একটা কিছু লিখেছিলেন, যাই হোক। তো এই, এবং আমার যেটা মনে হয় যে এখন এই সমস্যাটা যেটা হচ্ছে যে তথ্যগতভাবে আমি জানলাম যে খবরের কাগজ পড়ে আমি জানলাম যে পরিযায়ী শ্রমিকদের এই 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 সমস্যা এবং তারা এইভাবে রয়েছে। কিন্তু আমার মনে হয় যে একটা ভালো নাটক লেখার ক্ষেত্রে এই তথ্যগতভাবে জানাটাই তো এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে হয়তো একটা নাটক লেখা যেতে পারে, তথ্য আমাদের সামনে আছে ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা নাটক লেখা যেতে পারে। কিন্তু যতক্ষণ না আমরা এই পরিবারগুলোর যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের সঙ্গে আমি খুব আবেগগতভাবে এবং ব্যক্তিগতভাবে সংযুক্ত না হব, ততক্ষণ একটা নাটক লেখা, ভালো নাটক লেখাটা কিন্তু একটু সমস্যা হবে। এমনি প্রোপাগান্ডা ধর্মী নাটক বা একটু ওপর ওপর লেখা নাটক হতে পারে, ভালো নাটক লেখাটা খুব সমস্যা হবে। লিখছেন নিশ্চয়ই কেউ। হ্যাঁ, এদের যে সমস্যাগুলো, যদি আজ এই প্যান্ডেমিক নাও বা হতো, তাহলেও যে অবস্থার মধ্যে তারা থাকেন, এই প্যান্ডেমিক ওই মাস মুভমেন্টে কতগুলো জিনিস আমাদের চোখের সামনে এনে দিয়েছে, যেগুলো আমরা জানতাম কখনো, এবং রাজনৈতিক ভাবে হয়নি, সামাজিক ভাবে হয়নি, ঠিক সেরকম শিল্প বা নাট্যক্ষেত্র হয়নি। এবং সেই ওই ওই বোধটা খুব, মানে সবাইকে খুব ধাক্কা দিয়েছে আর কি। হয়তো এবার একটা সময়। ঠিকই। না, একটা কিছু তো বড় জায়গায় একটা বড় বিষয় আসবেই, এরকম ভাবে তো চলতে পারে না। কিন্তু সেটার জন্য আমাদের ওই অপেক্ষা করতে হবে আর কি, এছাড়া উপায় নেই। তার মধ্যে যে যতটুকু পারবেন, যেভাবে পারবেন লিখবেন এই বিষয়গুলো নিয়ে, এটাই আশা। আচ্ছা, ধন্যবাদ।
আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের সময় একটু কমে এসছে। পরের প্রশ্নটা মানে আমাদের পরের যিনি প্রশ্ন করবেন বলেছিলেন নীলাভদা। নীলাভদাকে আমি অনুরোধ করছি তার প্রশ্নটা রাখতে। নীলাভদা। অসীম, হ্যাঁ, ভালোই লাগলো। আচ্ছা। না, আমার এমনি মানে তুমি যেভাবে রাজনৈতিক থিয়েটার দেখো আর আমি যেভাবে রাজনৈতিক থিয়েটার বলতে যা বুঝি সেটা একটু তফাৎ আছে, সে যাই হোক। কিন্তু যেমন তোমার একটা কথার সঙ্গে আমি সহমত পোষণ করছি না, যেটা হচ্ছে নীল দর্পণ। কেননা ধরো যা কিছু থিয়েটার তৈরি হয়েছে, মানে যবে থেকে থিয়েটারের উৎপত্তি তবে থেকেই কিন্তু, বা বলা ভালো যে সমাজ যবে থেকে তৈরি হয়েছে তবে থেকেই তার সঙ্গে রাজনীতি সম্পৃক্ত হয়ে গেছে, তাই তো? এটা আরো ভালো তুমি বলতে পারবে আরো। তো থিয়েটারও যখন হয়েছে, আমরা প্রাচীন গ্রিসে যে থিয়েটার দেখেছি, রোমান থিয়েটার যা দেখেছি, সেই সবটাই সমসাময়িক সময়কে কেন্দ্র করে, সে কখনো কমেডির আকারে এসছে, কখনো সিরিয়াস আকারে এসছে। নীল দর্পণও তেমনি নীল বিদ্রোহকে নিয়ে দীনবন্ধু মিত্রের ওই যে নাটক, সেটা তো তখন একটা, এবং মানে বাংলার প্রথম মানে আহ, রাজনৈতিক নাটক। যেমন, বা যদি আরো আগে বলা যায়, শূদ্রকের মৃচ্ছকটিক, মৃচ্ছকটিকে আমি রাজনৈতিক থিয়েটার বলবো না? বা পরবর্তীকালে 70-এর দশকের পরে যদি আমি ধরি, মারিচ সংবাদ তো আমার মনে হয় তীব্রতম রাজনৈতিক নাটক। ফুটবলকে এটা তো আমার মনে বটেই। হয় ফুটবলকে হ্যাঁ, আমার মনে সেগুলো হয় তো রাজনৈতিক নাটক বটেই। অবশ্যই সব রাজনৈতিক। সব হ্যাঁ, সব উল্লেখ করতে পারলাম না, সেটা অন্য হ্যাঁ, প্রশ্ন, এবারে কিন্তু এবারে অবশ্যই মানিক সংবাদ তো রাজনৈতিক নাটক। হ্যাঁ, হ্যাঁ, এবং তীব্রতম, এবং আজকেও মারিচ সংবাদ ভীষণ প্রাসঙ্গিক। তার কারণ হ্যাঁ, তুমি দুটো ভাগে ভাগ করেছো। একটা হচ্ছে প্রোপাগান্ডিস্ট, মানে অ্যাজিটপ্রপ, যে একটা বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে মত প্রচার করছি, আর একটা বিশেষ কোনো রাজনৈতিক দর্শন। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। এবার ধরো তুমি, মানে যখন নবান্ন অনওয়ার্স যে থিয়েটারটা আমরা। আমি একটু কথা বলতে পারি? সেটা হ্যাঁ, বলো। হচ্ছে যে আমি নীলাভকে অনুরোধ করব প্রশ্নটা, স্পেসিফিক প্রশ্নটা বলতে, আলোচনার বদলে। স্পেসিফিক প্রশ্নটা আসলে না, আসলে আমার কাছে খুব ক্লিয়ার হলো না বিষয়টা আর কি। মানে রাজনৈতিক থিয়েটারটা বলতে আমার কাছে খুব ক্লিয়ার হলো না, এটাই। বাট এটা এখানে বিস্তারিত ভাবে বলাও যাবে না, এটা সামনাসামনি আলোচনা করেই ঠিক করতে হবে আর কি। এটা বলাও যাবে না এইভাবে। না, সেটা কিন্তু হতে আমার, পারে যে আমি হয়তো হ্যাঁ, ঠিক মতো হ্যাঁ, বোঝাতে পারি। হ্যাঁ, যেটা আরেকটা, যেটা মানে আমার যেটা মনে হয়েছে, ওই আরেকজন যিনি প্রশ্ন করলেন যে কেন নাটকগুলো হচ্ছে না, দেবাংশু একটা খুব সহজভাবেই কথা বলে দিয়েছে, যে ওই মানে গ্রান্ট সর্বস্ব থিয়েটার, আমি যার কাছ থেকে হাত পেতে সাহায্য নেবো তার বিরুদ্ধে বলবো, সেটা তো হতে পারে না। সেই কারণে আমাদের প্রতিবাদী থিয়েটার, রাজনৈতিক থিয়েটারটাও বোধহয় বন্ধ হয়ে গেছে, এটাই ব্যাস। আচ্ছা, স্বপন সেনগুপ্ত একবার হাত তুলেছিলেন। আমি আছি। হ্যাঁ, স্বপন বাবু, আপনার যদি প্রশ্ন থাকে বলুন। আমার নিশ্চয়ই। ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, অসীম বাবুর সাথে একমত অবশ্যই। সেটা হচ্ছে, গণ আন্দোলন ছাড়া গণসংস্কৃতি হয় না, হতে পারে না, সম্ভব না। তো এখন যে অবস্থা, সোজা কথায় বলতে গেলে খুব হতাশা, মানে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমি যেটা ভাবছিলাম বহু বছর ধরে, গত 5-7-10 বছর ধরে, যে উল্টে গণসংস্কৃতিও তো গণ আন্দোলন গড়ে উঠতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আপনারা যারা সংগঠন এভাবে করছেন, তারা যদি এইভাবে একটু ভাবেন, তাহলে হয়তো আমাদের মতন যারা বৃদ্ধ, তারা হয়তো একটুখানি আশার আলো দেখতে পাই ভবিষ্যতে। এবং আমরা যে ছোটখাটো একটু কাজ করার চেষ্টা করছি, ছোটখাটো গ্রুপ থিয়েটার নিয়ে, তারা একটুখানি আলোকিত হতে পারে এবং আমরা আরো এগিয়ে যেতে পারি। এইটুকুনি আমার বক্তব্য। হ্যাঁ, এটা একটু ভাববেন আর কি। অর্থাৎ স্পেসিফিক্যালি গণসংস্কৃতি, গণ আন্দোলন গড়ে উঠতে পারবে, গণ আন্দোলন গড়ে ওঠাতে সাহায্য করতে পারে না কেন? আইপিটি এর ক্ষেত্রে তো আমরা, পার্টি যদি থাকে আলাদা, পার্টি নেই আমি ধরে নিচ্ছি, মানে উইথ ডিউ রিগার্ড। তো সেক্ষেত্রে এইভাবে কেন আমরা ভাবতে পারি না? এইটুকুনি ব্যাস। এটা এত কোনো ওনার কথা বললেন, এত প্রশ্ন নয় কোনো।
আচ্ছা, নীলাদ্রিত সাহা একটা প্রশ্ন করতে চাইছে। নীলাদ্রিতকে আমি অনুরোধ করব যে মাইক অন করে প্রশ্নটা করতে। আচ্ছা, মানে মনে হতো একটু কাঁচা প্রশ্ন হয়ে গেল, কিন্তু যেটা মনে হচ্ছে যে আমাদের হয়তো মনে হচ্ছে যে খুব বড় ক্রাইসিস, বা যারা ফেসবুকে রয়েছে তাদের মনে হচ্ছে খুব বড় ক্রাইসিস, কিন্তু যে গণসংযোগের কথা বলা হচ্ছে, মানে যাদের সঙ্গে গণসংযোগের কথা বলা হচ্ছে, সেই জনগণের কাছে কি আদৌ সেটা খুব বড় ক্রাইসিস? কারণ মানে বলতে চাইছি যে এই যেটা অভাব বলা হচ্ছে রাজনৈতিক নাটকের, তাহলে সেইটা কি কোথাও রাজনৈতিক ক্রাইসিসের অভাব হতে পারে? প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এটা একদমই বোকা বোকা প্রশ্ন নয় বা ছেলে মানুষের প্রশ্ন নয়। একটা খুব বড় সমস্যা হয়েছে রাজনীতির ক্ষেত্রে, বড় সমস্যা সেটা হচ্ছে যে যেরকম ওই শোষক এবং শোষিত এই যে একটা দ্বন্দ্ব যতটা স্পষ্টভাবে মোটা দাগে বোঝা যেত, ওই যে সময়ের কথা বললাম, যে সময় উপলব্ধ সময়, বিজন ভট্টাচার্যের সময় ইত্যাদি ইত্যাদি, যে ক্রাইসিসের মধ্যে তারা ছিলেন, তেভাগা আন্দোলন হচ্ছে, খাদ্য আন্দোলন হচ্ছে, এই কথাগুলো মাথায় রাখা দরকার। তেভাগা আন্দোলন, খাদ্য আন্দোলন, জমির অধিকারের আন্দোলন, খাওয়ার আন্দোলন, খাদ্য আন্দোলন, হ্যাঁ, একটা বড় যে দেশভাগ চলে গেছে তার একটা বিশাল প্রভাব, তারপরে একটা দুর্ভিক্ষ গেছে তার একটা প্রভাব। তখন এই যে সমস্ত সমস্যাগুলো না, প্রত্যেক দিনকার রুজি রোজগারের সঙ্গে প্রতিদিন ওই পরের দিন বাঁচবো কিনা এইরকম একটা জায়গায় চলে গেছে পুরো বিষয়টা। সেই সময় সংকটগুলোকে যত সহজে চেনা যায়, এখন হয়তো সংকটগুলো তত সহজে চেনা যায় না। এইটা একটা কিন্তু বড় সমস্যা, কিন্তু তার অর্থ এই নয় যে সংকট নেই। সংকটগুলো বুঝতে মানে সময় লাগে, সংকটগুলোকে নিয়ে পৌঁছতে সময় লাগে। আজকে যেটাকে মনে হচ্ছে যে খুব পাওনার একটা জিনিস পেয়ে যাচ্ছি, কাল মনে হবে যে এই পাওনার জিনিসটাই আসলে বুমেরাং হয়ে এসেছে। সেটার জন্য অভিজ্ঞতাটা দরকার, অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষকে যেতে হবে। আমি একটা কথা উদাহরণ দিয়ে বলি, এই যে এতদিন পর কৃষকরা রাস্তায় নামলেন কেন? কোনটা নামলে? তারা তো পুরোপুরি ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে নামলেন রাস্তায়। এতদিন তো নামেননি, এতদিনও তো তাদের সমস্যা ছিল। তারা যে যে ফসলের দাম পায় না, সেটা তো আজকে নয়, কংগ্রেসের আমলেও পায়নি, আজকে তো নয়, এটা অনেকদিন থেকে তারা পাচ্ছে না। কিন্তু আজকে যখন কৃষি বিলটা এলো, তখন তারা পথে নামছে, তখন তারা বুঝতে পারছে যে কি অবস্থাতে আমাদের দিকে যাচ্ছে। এতদিন তো তারা এটা করেনি, এটা ভাবেনি, মাঝে মধ্যে হয়েছে আন্দোলন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই যে সরাসরি তারা চিহ্নিত করছে তখনই যখন তাদের ঘাড়ের উপরে চাপছে। সেরকম পশ্চিমবঙ্গেও হয়তো এখনই আমরা চিহ্নিত করতে পারছি না। এখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, খুব রাজনীতি, এই তো এরাও দিয়েছিল, এর কিছু কিছু জিনিস দিয়েছিল, এরাও কিছু কিছু জিনিস দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তো সে বেশি দিন থাকবে না। অতএব ওই যে সংকটটা, ওই সংকটটার জন্য আমাদের কি বলবো, মানে খুব খারাপ লাগে শুনতে, সংকটটা না এলেই ভালো, কিন্তু ওই সংকটটা চিনতে একটু সমস্যা হচ্ছে, বুঝতে একটু সমস্যা হচ্ছে। তার অর্থ এই নয় যে সংকটটা নেই বা রাজনীতি ফুরিয়ে গেছে, কোনো রাজনৈতিক সংকট নেই, তার নয়, বুঝতে চিনতে সমস্যা হচ্ছে। সেটা আস্তে আস্তে হবে, এছাড়া তার আমাদের এইটুকু আশা করা ছাড়া তার কিছু করণীয় নেই। মানে আলটিমেটলি সংকটটা আসা অবধি তো অপেক্ষা করতে হবে, তাছাড়া তো উপায় তো কিছু নেই। সংকটটা আসতে হবে, মানুষকে সেটা বুঝতে হবে, তারপর সেটা উপায় নেই তা নয়, না 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 না, উপায় নেই তা কিন্তু নয়। আমরা যারা বুঝছি তারা তো বুঝতে পারছি, তাদের কাছে তো প্রভাব রয়েছে, সেটা সেই প্রভাব অনুযায়ী তারা প্রতিক্রিয়া করবে, তাদের নিজের নিজেদের ছোট ছোট জায়গায় প্রতিক্রিয়া করবে। হয়তো সেটাই আমাদের এই নাটক করি যে আমরা খুব একটা বড় গণ আন্দোলন তৈরি করতে পারবো তা নয়, কিন্তু আমরা তো আমাদের জায়গাগুলো দুটো মানুষ তিনটে মানুষ মিলে ভেবে একটা প্রতিক্রিয়া তো ব্যক্ত করতে পারবো, সেটাও একটা খুব বড় জরুরি কাজ। ছোট ছোট প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবো, কিন্তু সেই প্রতিক্রিয়াটা কোথাও সাধারণ জনগণের কাছে বিনোদনের চাই থেকে বেশি কিছু হয়ে দাঁড়াবে। এক্ষুনি নাও দাঁড়াতে পারে, ভবিষ্যতে দাঁড়াবে, এক্ষুনি নাও দাঁড়াতে পারে। হ্যাঁ,
আমি বুঝতে পারছি বিষয়টা তুমি যে জায়গা থেকে ধরছো ঠিকই, মানে এটা একটা খুব বড় ক্রাইসিস যে আহ, এখন সমস্যাগুলো এমন ভাবে জট পাকিয়ে দেওয়া হয়েছে, এই খানিকটা ধর্ম দিয়ে, খানিকটা অন্যান্য বিষয় দিয়ে যেভাবে জট পাকিয়ে দেওয়া হয়েছে, তাতে সংকটটা আগের মতো অত তীব্র সংকট আছে, কিন্তু সংকটটা আমরা ঠিক ধরতে পারছি না, কিন্তু ওই ধরতে হবে, এই আশা ছাড়া তার কিছু করার নেই, এই আর কি। আচ্ছা, আমি এবার শেষ প্রশ্নটা নেব। আমি আরেকবার সৌমেনদার কাছেই ফিরে যাব, কারণ সৌমেনদা তখন প্রশ্নটা বলে উঠতে পারেননি নেটওয়ার্কের সমস্যার কারণে। সৌমেনদা, আপনি কি আছেন আমাদের সঙ্গে? সৌমেনদা, ও সৌমেনদা থাকতে পারেনি, সৌমেনদার নেটওয়ার্ক খুব প্রবলেম করছে, সেমনি বেরিয়ে গেছেন। আচ্ছা, তাহলে আর একটাই প্রশ্ন নেব, কেউ যদি কারোর যদি কোনো প্রশ্ন থাকে, শেষ প্রশ্ন। আমি একটা ছোট করে প্রশ্ন করব। হ্যাঁ, খুব ছোট করে। আমি জনার্দন চৌধুরী কথা বলছি, বি গার্ডেন থেকে, হাওড়া। আচ্ছা, আমাকে রাজদীপ কোনার উনি আমাকে লিঙ্কটা পাঠিয়েছিলেন। আমাদের যে থিয়েটারটা সেটা হচ্ছে মূলত ওই উনি একটা উল্লেখ করেছেন এক জায়গায়, যে ব্রাজিলে একটা অপ্রেসড থিয়েটার বলে উনি এক জায়গায় উল্লেখ করলেন। তো আমাদের থিয়েটারটাও সেই থিয়েটার। আমাদের দলের নাম শ্যামবাজার অন্য দেশ, এর আগে আমাদের ব্লাইন্ড অপেরা নাম ছিল, কেমন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ছোট করে, যেটা হচ্ছে যে উনি ব্রাজিলের যে থিয়েটারটার কথা বললেন অপ্রেসড, ওই সম্পর্কে যদি আরো কিছু, মানে অন্তত সামান্য কিছু তথ্য যদি থাকে সেটা বলা। আর দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমানে মানে আমার ধারণা শুধু বাংলায় নয়, এটা সারা পৃথিবী জুড়েই হয়। এটার সাথে উনি কি সহমত পোষণ করছেন কিনা সেটাই আমার বক্তব্য। যে 2000 সালের আশেপাশে যখন একটা প্রচন্ড থিয়েটার নিয়ে কলকাতার বুকে বিভিন্ন হচ্ছিল আর কি, উইকেল থেকে শুরু করে ইত্যাদি, তা পরবর্তীকালে আমরা দেখেছি যে কবি বলুন, ওই সমস্ত লেখক যারা, তারা বর্তমান শাসকের কাছাকাছি চলে গেছেন, যে কারণে আর প্রতিবাদ হচ্ছে না। এবং যেটা উনি বললেন কর্পোরেট সেক্টরের মানে টাকা পয়সার ব্যাপারটা, এতে মানে ওই এটা প্রোডাকশন গুলো চলে গেছে বলে প্রতিবাদটা হচ্ছে না, আমার এটা মনে হয়। এটাতে উনি কি মনোভাব প্রকাশ করেন এই? আচ্ছা, জনার্দন বাবুর প্রশ্নটার প্রথম অংশটা নিয়ে আমি জাস্ট একটা কথাই বলবো, যে প্রথম অংশটা যেটা আপনি বললেন অগস্ট বলের থিয়েটার অফ দি অপ্রেসড নিয়ে যদি আরো কিছু তথ্য দেওয়া যায়। দেখুন, আমার মনে হয় এইটা একটা গোটা লেকচার সেশন হতে পারে। অগস্ট বল যে কাজ করে গেছেন এবং থিয়েটার অফ দি অপ্রেসড এর ফিলসফিক্যাল এবং ফর্মের যে জায়গা এবং তার ড্রামাটার্জির জায়গা, সেইটা নিয়ে একটা আলাদা সেশন হতে পারে। ফলে জনার্দন বাবুর এই কথাটা, এই কমেন্টটা আমরা মাথায় রাখবো। আমাদের পরবর্তী লেকচারগুলোর মধ্যে কোথাও যদি সম্ভব হয়, তাহলে আমরা নিশ্চয়ই অগস্ট বল নিয়ে একটা সেশন রাখার চেষ্টা করব। হ্যাঁ, অসীম মামা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা আমি আরেকবার একটু করবেন দ্বিতীয় প্রশ্নটা, আমি ঠিক আসলে ওই শোনা যাচ্ছে? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা 2000 সালের আশেপাশে যে সমস্ত মানে এগুলো বাংলায় যে পরিবর্তনের থিয়েটার এসছিল, মোটামুটি 2000-এর আশেপাশে, উইঙ্কেল টুইঙ্কেল বলুন, এবং সেই সময় আমাদেরও কিছু প্রোডাকশন ছিল, আতরবালা বলুন, মনসামঙ্গল কাব্য ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় যারা মূলত ওই ধরনের করেছিলেন, তারা বর্তমান শাসক গোষ্ঠীতেই চলে গেছেন, কবি থেকে শুরু করে, লেখক থেকে শুরু করে। তো আমার ধারণা এই জিনিসটা পৃথিবী জুড়েই প্রায় হয়। হ্যাঁ, যে কারণে আজ আর সেইভাবে কেউ মাথা তুলতে পারছে না। যেটা আপনি বললেন, পুঁজিবাদী একটা ক্যাপিটালিস্ট একটা ব্যাপার চলে এসেছে, তারাই গ্রাস করে নিয়েছে। তো সেইটা আমার বক্তব্য হচ্ছে, সেটা কি সারা পৃথিবী জুড়েই কি হয়? তো আমার এই জায়গাটা আর কি কনফিউশনটা। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে যেমন হয় তেমনি আবার হয়ও না, মানে দুদলই আছে আর কি সারা বিশ্বেই, শুধু বাংলায় নয়, সারা বিশ্বেই এই দুদল আছে।
একদল তারা কোন একটা সময় খুব বিপ্লবী চেতনা থেকে বা কোন হ্যাঁ একটা পরিবর্তন চেতনা থেকে শুরু করে তারপর হ্যাঁ তারা হ্যাঁ ঢুকে পড়েন গতানুগতিকতা। এটা তো হ্যাঁ শুধু যে হ্যাঁ 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 2000 সালে হয়েছে তা তো নয়। হ্যাঁ, এটা তো সবসময় যেমন হয় তেমনি তারা বিরুদ্ধেও আবার হয়, দুটোই হয়, দুটোই একসঙ্গে চলতে থাকে একই মানে এটা একটা প্রক্রিয়া। এটাকে কেউ কেউ যাবে, কেউ কেউ যাবে না, কেউ কেউ গিয়ে আবার ফিরে আসবে, কেউ কেউ চলে যাবে, এরকম আর কি পুরো বিষয়টা। সেটাই সেটাই সেটাই। ধন্যবাদ আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো লেগেছে আজকে আপনার এইটা। রাজদীপ আমাকে ধন্যবাদ। দিয়েছিল, কিন্তু খুব হৃদ্য হলাম আর কি অনেক অনেক হ্যাঁ, বিষয়। হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ। আর আচ্ছা আজকে হ্যাঁ বলো বলো। না ওই যেটা বলছিলাম, ওই যে ওই ব্রাজিলে যে থিয়েটার আন্দোলন, থিয়েটার অপেক্ষা সেদিন ওরা একটা বই আছে, হ্যাঁ হ্যাঁ ওই বইটাই যথেষ্ট আর কি ওনাকে জানবার জন্য। ওইটা পড়ে নিলেও হবে আর কি। ওই একই নামে একটা বই আছে। আচ্ছা, আজকে মোটামুটি আমরা মানে প্রচুর আলোচনা হয়েছে এবং একটা অত্যন্ত সুন্দর বক্তব্য আমরা শুনলাম আর কি। তো এবং সেই সম্পর্কে এত বৃহৎ এত দীর্ঘ আলোচনা, মানে সেটাও আমাদের কাছে একটা বড় পাওয়া আর কি, যে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে এতটাই ভাবছেন এবং এগিয়ে আসছেন, বলছেন। খুব ভালো লাগলো সেই জায়গাটা দেখে। আমি আজকের পর্ব শেষ করব এখানেই। শুধু একটা কথাই বলে নি যে আমাদের পরবর্তী আলোচনাটা হচ্ছে 8 তারিখ, অর্থাৎ পরের মঙ্গলবার 8 তারিখ সন্ধ্যাবেলা 7:30টায়। বক্তব্য রাখবেন অধ্যাপক প্রণব কান্তি বসু। বক্তব্যের বিষয়, মানে উনি যে বিষয় বলবেন সেটা হলো নয়া উদারনীতি, অর্থনীতি ও শাসনশৈলী। উনি নয়া উদারনীতি সম্পর্কে বলবেন, অর্থনীতি ও শাসনশৈলী। এই বিষয়ে অধ্যাপক প্রণবকান্তি বসু আগামী 8 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 7:30টা থেকে বক্তৃতা রাখবেন। আপনারা নিশ্চয়ই গুগল ফর্মটা ফিল আপ করে দিয়েছেন, আপনাদের মেল আইডি আমরা পেয়ে গেছি। সেই মেল আইডিতে আমরা নোটিফিকেশন তো অবশ্যই পাঠাবো, কিন্তু তাছাড়াও এটা বলে রাখি যে আজকে যে লিঙ্কটা দিয়ে আপনারা জয়েন করলেন সেই একই গুগল মিটের লিঙ্ক পরের দিনও থাকবে, ফলে ওই লিঙ্কটা দিয়েই আবার আপনারা জয়েন করতে পারবেন। সকলকে অনেক ধন্যবাদ জানাই, অসীমদাকে বিশেষ করে অনেক ধন্যবাদ জানাই যে এত অল্প সময়ের মধ্যে আমাদের মানে সেই আমরা মানে প্রায় জোর করে বলিয়েছি আর কি অসীমদাকে। তো উনি যে সময় দিতে পেরেছেন, খুবই ভালো লাগছে আমাদের। আবার আশা করি পরের সপ্তাহে দেখা হবে। ধন্যবাদ, শুভরাত্রি আমাকে সবাইকে। ওই লিঙ্কটা যেটা আছে সেটাতেই পাবো তো? ওই লিঙ্কেই হ্যাঁ, ওই লিঙ্কেই পাবো। ঠিক আছে, ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি তাহলে। সাহিত্যিকার পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই।